আমি যে পার্টটা নিয়ে আজকে আলোচনা করব, মানে আমি যেটা নিয়ে বলবো, আমি আমি যখন প্রিপারেশন করেছিলাম তখন আমার মনে হয় যে এই পার্টটা আমার খুব টাইম লেগেছিল ব্যাপারটা বুঝতে বা ক্রিটিক্যাল। আমরা যে ডেট গুলো আছে আমরা অনেক পড়বো যে এই ডেটে এটা হয়েছে, এই ডেটে ওটা হয়েছে, সেটা খুব ভালো জিনিস, কিন্তু তার চেয়ে বড় ব্যাপার যে একটা একটা খুব সাধারণ ধারণা আমাদেরকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মেকিং এর ব্যাপারে আমাদেরকে নিয়ে রাখতে হবে। আমরা পরে দেখে নেবো যে কখন ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করা হয়, কখন অবজেক্টিভ রেজুলেশন পাস করা হয়, এগুলো আমরা ডেট মনে রাখতে হবে, সে ঠিক আছে, কিন্তু পরের কথা। কিন্তু আমাদেরকে মানে ওভারঅল একটা ভিউ থাকতে হবে। আমি যখন প্রিপারেশন করেছি তখন সবসময় একটা জিনিস মাথায় রেখে চলতাম যে একটা ডেট মনে রাখা সেটা আলাদা জিনিস, ওটা মেমোরির ব্যাপার আছে, ঠিক আছে, মেমোরি ব্যাপার আছে, কিন্তু ব্যাপারটা একটা গল্প, যেখানে যেটা ব্যাপারটা কিভাবে হলো, কিভাবে আসলো, কিভাবে হলো, এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। এটাকে আমরা ওভারভিউ বলি। এটা থাকলে কি হবে, আমার ধারণাটা সবসময় যদি ক্লিয়ার থাকে তাহলে আমি ডেটটাকে আমি মেমোরাইজ করে নিতে পারবো, এটা কোনো সমস্যা নেই। তো আমরা ইন্ডিয়ান হিস্ট্রি আমরা পড়েছি বা পড়বো, আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছি। তো মূলত আমাদের কি, যে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি পড়ি তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে আমরা ব্রিটিশ এরা থেকে আমরা পড়ছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন থেকে হয়েছে সেইভাবে যদি ধরি, তো আমরা একটা ভালো কনস্টিটিউশন বই যদি আমরা পড়ি, দেখবে যে কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়্যাল চার্টার অ্যাক্টের দ্বারা 1600 খ্রিস্টাব্দে 31 ডিসেম্বর থেকে ওরা একটা রয়্যাল সনদ পায়, কিসের জন্য, ব্যবসা করার জন্য। সেই টাইমে মুঘলরা ইন্ডিয়াতে ছিল। তো আমরা একটা জিনিস লক্ষ্য করব যে আমরা কিন্তু ইতিহাসে আমরা মুঘলদেরকে পড়ছি, আমরা ইতিহাসে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে টাইম লাইন, আমরা লিটারি যে আমরা আমরা যেখান থেকে আমরা ধরি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজ অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট হিসেবে আমরা দেখি 1773 সালে একটা কি আমরা জানি, একটা আইন এসেছিল যার নাম রেগুলেটিং অ্যাক্ট। তারপরে আমরা সেই আইনটা আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব চলে মোটামুটি 1858 সাল থেকে। কিন্তু আমরা ইতিহাস আর পলিটিক্যাল সায়েন্সের মধ্যে, মানে ইন্ডিয়ান পলিটির মধ্যে যে ডিফারেন্সটা আছে, আমরা কিন্তু মুঘল সাম্রাজ্যকে শুধু ইতিহাসই পড়ছি, কিন্তু আমরা কিন্তু অন্য জায়গায় আর, মানে ইন্ডিয়ান পলিটিতে তার কোনো রোলস নাই, কারণ তারা এমন কিছু আইনস বা এমন কিছু যেটা বানিয়ে যায়নি, যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা প্রেজেন্ট কনস্টিটিউশন যেটা তৈরি হয়েছিল তাকে প্রভাবিত করেছিল। এটা একটা ব্যাপার। কিন্তু আমরা কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ক্রাউন রুল 1858 সাল থেকে যে 1947 পর্যন্ত ক্রাউন রুল ছিল, এই এই দুটো পার্ট কিন্তু আমরা যেমন হিস্ট্রিতেও পড়ি, আমরা কনস্টিটিউশনে পড়ছি। কেন পড়ি? কারণ এই কারণে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কে প্রভাবিত করেছিল, এই দুটো পার্ট প্রভাবিত করেছিল। আমরা কি দেখেছি, আমরা এটা দেখেছি যে 1773 সালে প্রথম তারা একটা অ্যাক্ট পাস করে যেটার নাম রেগুলেটিং অ্যাক্ট, যার কিছু ক্লজ আমরা দেখেছি, তারা বিভিন্ন আস্তে আস্তে এডিশন মাইনাস। তার পিছনে কারণ একটাই ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কিভাবে ইন্ডিয়াকে রুল করবে, আর তাদের রুলস করার একটাই উদ্দেশ্য ছিল, কিচ্ছু না, সেটা যে আমরা কতটা রেভিনিউ আমরা ইন্ডিয়া থেকে জেনারেট করব, আমরা নেব। প্রথমে যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে এসেছিল ট্রেড করতে, তখন কি করতো তারা, মূলত ওরা কি করতো, তাদের দেশ থেকে সম্পদ নিয়ে আসতো পারচেজ করার জন্য, কেনার জন্য, ইন্ডিয়ার কিছু জিনিস কেনার জন্য। সে কার্টন হোক বা স্পাইসিস হোক বা যা কিছু হোক, যা মেটেরিয়ালস ইউরোপে তখন ডিমান্ডেবল ছিল, তারা কি করতো, ওখান থেকে গোল্ড নিয়ে এসে এখানে কিনতো, দিয়ে আবার নিয়ে যেত। কিন্তু আমরা এটা দেখলাম যে সবচেয়ে হিস্টোরিক্যাল প্রেক্ষাপট থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে যদি বলা যায়, সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট ঘটেছিল, যেটা ব্রিটিশদেরকে হেল্প করেছিল এটা ভাবতে যে আমরা ইন্ডিয়াকে রুল করতে পারি। সেটা কি আমরা দেখেছিলাম, সেটা দেখেছিলাম যে ব্যাটেল অফ পলাশি। আমাদের যে ব্যাটেল অফ পলাশি হচ্ছে সিরাজউল্লাহর সাথে ক্লাইভ লয়েড, তারা তারা যে জিতলো, তারপরে তাদের মধ্যে একটা সেন্স অফ চলে আসলো যে আমরা ইন্ডিয়াকে রুলস করতে পারি। তারপরে সবচেয়ে ইম্প্যাক্টফুল ঘটনা পরপর ঘটে, যে ব্যাটেল অফ বাক্সার। ব্যাটেল অফ বাক্সার হওয়ার পর তারা লিটারেলি, তখন যে মুঘল সাম্রাজ্য ছিল তার মুঘলদের কাছ থেকে, শাহ আলম টিয়ার কাছ থেকে কি বললো, দেওয়ানি লাভ পেলো। দেওয়ানি লাভ পেলে কি হলো, তারা যত রকম রেভিনিউ ছিল, লোকাল রেভিনিউ, বাইরে থেকে আর ওদের কিছু নিয়ে আসতে হতো না, তার রেভিনিউ যখন উঠলো সেখান থেকেই তারা আবার পার্চেজিং পাওয়ার তৈরি করলো। সেই পার্চেজিং পাওয়ারটা দিয়ে কি করলো, যত তারা যেগুলো ডিমান্ডেবল জিনিস ছিল ইউরোপে সেগুলোকে পাঠাতো। এবং এখান থেকে আস্তে আস্তে আমাদের জার্নিটা শুরু হয়। কি, তখন যখন দেখলো এটা ট্রেড করতে লাগলো, তখন কি করলো, তারা কিছু লোক হায়ার করলো। তারা কিছু লোক, মানে আমি ট্রেড করতে গেলে আমাকে যদি কেউ বাধা না দেয় তাহলে ফোর্স তৈরি করতে হবে, যেটা আস্তে আস্তে ইন্ডিয়ান মিলিটারি হিসাবে কি হলো। এরকম অনেক কিছু আমরা দেখবো, যে জিনিসটা কি ওখান থেকে আস্তে 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 আজকে যে আমরা মডার্ন ইন্ডিয়া, আজকে বলতে আমরা যখন স্বাধীন হই তখন যে কনস্টিটিউশন পাই,
তার তার ছোঁয়া ওখান থেকে আমরা অনেক কিছু যে আমরা আমরা দেখবো পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে প্রভিন্সের করা, আমাদের প্রভিন্সের লেজিসলেচার কিভাবে তৈরি হয়, এগুলো পরপর কিন্তু একটা ওই সিস্টেমটাই আমরা কিন্তু পরে অ্যাডাপ্ট করেছিলাম। আর তারপরে যখন আমরা জানি যে 1858 খ্রিস্টাব্দে কি করলো আমাদের সিপাহী বিদ্রোহ যে ঘটেছিল 1857 সালে, তারপরে কিন্তু ডাইরেক্ট, কারণ আমি তোমাদেরকে আগেও এই সুন্দর করে এইসব জিনিসগুলো বুঝিয়েছি, ইংল্যান্ডে কিন্তু একটা মজার ঘটনা ঘটতো। কি ঘটনা ঘটতো? সেখানে কিন্তু একটা একটা পলিটিক্যাল ব্যাপার ছিল, একটা মানে দ্বন্দ্ব ছিল সেখানে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে কেউ বিপক্ষে, এরকম একটা ব্যাপার ছিল। তার পিছনে কারণ কিছু, সবই অর্থ। তো একটা দল ছিল যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে, তারা মুনাফা কিছু পাচ্ছিল, আর যারা ছিল না তারা কি করে তাদের বিরোধিতা করবে। সেই জন্য আমরা দেখেছি অনেক লবিবাজি এসব চলছিল, যার অনেকগুলো অ্যাক্ট এসছে গেছে, তার প্রভাব কেন পার্লামেন্টে একটা করলো কেন করলো সব তার সঙ্গে একটা জড়িত রিলেশন ছিল। 1858 সালে ব্রিটিশ ক্রাউন কি করলো যে আমরা পুরো ইন্ডিয়া দখল নিয়ে নেবো। তারপরে কিন্তু আমরা দেখেছি তারপরে যে অ্যাক্ট গুলো আসে 1861, 92, মর্নেমিল্ডো, চেমসফোর্ড বন্ডিগো, এইসব যে 1935 অ্যাক্ট, এগুলো পরপর মূলত 1858 পরে কিন্তু কয়েকটা খুব ইম্পর্টেন্ট অ্যাক্ট আসে। এবং এই অ্যাক্ট গুলো কেন আসে, ওরা বলেই দিয়েছিল 1858 সালে যে আমরা যে একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট আছে সেটা কি মোটামুটি গুড গভর্নেন্স অ্যাক্ট হিসাবে আমরা পরিগণিত হয়েছিলাম। যে আমাদের এই অ্যাক্টটা করার পেছনে ব্রিটিশ পার্লামেন্ট এটাই বলতে চাইছিল যে আমরা এই অ্যাক্টটা করেছি এই কারণে যে ইন্ডিয়াকে আরো ভালো করব, আমাদের গভর্নমেন্ট সিস্টেম বা গভর্নিং সিস্টেমটা আরো বেটার হবে। কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? তারা দেখেছিল যে যখন আমাদের কোনো একটা সমস্যা আছে সেটাকে আটকানোর জন্য যেটা কিছু করতে হয়, তার জন্য কি করলো ওরা, আমরা দেখলাম 61 থেকে 92 পর এইসব অ্যাক্ট গুলোতে কি দেখলাম, কিছু কিছু যে স্টেটের লেজিসলেচার ছিল সেই লেজিসলেচারে কিছু মানুষকে তারা ইন্ডিয়ানদেরকে, কখনো আমরা দেখবো 99, আমরা দেখলাম 1909 মন্টেগুয়ের ওখানে এক্সিকিউটিভ কাউন্সিলে একজনকে নিল। তার আগে আমরা দেখলাম যে 58-এ কাউকে একজন লেজিসলেচার অ্যাসেম্বলিতে নিল, তারপরে একটা 3 জনকে নিল, তারপর ভোট, এইসব আস্তে আস্তে ইলেকশন, ডাইরেক্ট ইলেকশন, এইসব ব্যাপারগুলো আসলো। খুব সুন্দর এভাবে আস্তে 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 আমরা কি পেলাম, 1947 সালে একটা গভর্নমেন্ট ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পেলাম। আমি এত কিছু বললাম, আমি একটা জিনিস বলি যে আমরা আমরা যে জ্ঞানটাকে বুঝবো বা যে জিনিসটাকে বলবো ওটাকে কতটা সিম্পলিফাই করতে পারি, কতটা সরলীকরণ করতে পারি, সেটার উপর আমাদের ডিপেন্ড করছে জিনিসটা আমরা কত সুন্দরভাবে বুঝবো। সিম্পল আমি একটা জিনিস আমি তোমাদেরকে বোঝাচ্ছি, বলবো, সেটা হচ্ছে কি, যে একটা যেমন কি আমরা যখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট হয়, সেই একটা কে করেছে, সে একটা করেছে ইংল্যান্ড পার্লামেন্ট। কারণ এটা আমরা ধরে নিতে পারি যে ইংল্যান্ড দেশ একটা স্বাধীন দেশ, তাদের আমরা একটা অধিকারভুক্ত একটা জায়গা। তাহলে ইংল্যান্ড যেহেতু আমাদেরকে রাজত্ব করছে, তাহলে ইংল্যান্ডেরই আমরা অধিবাসী। ওরা যেটা আইন বানাচ্ছে, ওই অ্যাক্ট কেন বানাচ্ছে, ওরা কোথা থেকে বানাচ্ছে, ওই পার্লামেন্ট থেকে, ইংল্যান্ডের পার্লামেন্টে বসে বানাচ্ছে। সেটা আমাদের, আমরা ওদের জুরিডিকশনের মধ্যে পড়ছি, ওদের টেরিটরির মধ্যে পড়ছি। কারণ আমরা বিভিন্ন অ্যাক্টে দেখবো যে আমরা এই অ্যাক্টে বলবে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইন্ডিয়া পুরো ইস্ট ইন্ডিয়া মানে ব্রিটিশ গভর্নমেন্টের পজিশনের মধ্যে আছে, এরকম বিভিন্ন একটা দেখবো আমরা এই টার্মটা ওরা ইউজ করবে। তাহলে আমরা জেনে নিতে পারি যে আমাদের গভর্নমেন্ট ব্রিটিশ ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে আমরা পড়ছি, আর ব্রিটিশ ইন্ডিয়াকে কে শাসন করছে, ব্রিটিশ পার্লামেন্ট। তাহলে অতএব যে আইনগুলো বানাচ্ছে সেই আইনগুলো কে বানাচ্ছে, সেখানে কিছু লোক বসে আছে, তারা বানাচ্ছিল, তাই একটা আইন পাস হয়েছে। কিন্তু আমাদেরকে একটা জিনিস সিম্পলি বুঝতে হবে, কি দেখো, যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের দেশে যদি কোনো একটা দেশে, ডেমোক্রেটিক দেশে যদি পার্লামেন্ট থাকে, সে পার্লামেন্টটা কিভাবে চলে, পার্লামেন্টটা চলে সেই দেশে যে পপুলেশন আছে সেই পপুলেশনটা কি করে, তারা রিপ্রেজেন্টেটিভ দিতে পারে। যেন আমাদের দেশের এখন কনস্টিটিউশন যে আমরা ইনডিরেক্ট ডেমোক্রেসি বলি, আমরা 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 মানে কি করি, আমরা আমরা অনেক একটা একটা রেশিও পপুলেশনের মাধ্যমে আমরা কাউকে একটা রিপ্রেজেন্ট করি, সে আমার অন বিহাফ অফ আওয়ারসেলফ, আমাদের বিহাফে কি করে পার্লামেন্টে যাই, যে কি করে আমাদের জন্য নিয়ম বানায়, আইন বানায়, এবং সেটা আমাদের জন্য লাগু এক তৈরি হয়, আইন তৈরি হয়, সেই আইনের উপর আমাদের দেশটা চলে সিস্টেমেটিক। তাহলে মূলত আমি তোমাদেরকে একদিন বলেছি যে একটা দেশের সবচেয়ে, যদি একটা ডেমোক্রেটিক দেশ হয় তাহলে কি, কিছু লোক থাকবে যারা ইলেকশনের মাধ্যমে ইলেক্ট হবে, ইলেক্ট হয়ে তারা যাবে একটা জায়গায়, একটা নাম্বার থাকবে, সেই নাম্বারে ওরা ঘরে বসে কিছু একটা সিদ্ধান্ত নেবে। গেল।
আচ্ছা, তারা কিছু একটা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে। তাহলে আমরা একটা জিনিস বুঝেই নিলাম, এটা যে আমাদের ল বানানোর জন্য, আইন বানানোর জন্য কিছু লোকের প্রয়োজন। তাহলে আমরা যেহেতু ব্রিটিশরা যে অ্যাক্ট, ইন্ডিপেন্ডেন্স একটা বানিয়ে গেল 1947 সালের, বানিয়ে যারা ওই মাউন্ট ব্যাটেন প্ল্যান থেকে আমাদের ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট আসলো, সেটা লাগু হলো, যে ইন্ডিয়া ফ্রি হয়ে গেল। ইন্ডিয়া কি হলো, ফ্রি দেশ হলো। খুব ভালো কথা। তাহলে ইন্ডিয়া যেহেতু ফ্রি দেশ, কিন্তু ইন্ডিয়ার তো ওই লোকগুলো নেই যারা ওই আইনটা বানাবে, তাই না? তাহলে কি হবে, যেহেতু লোকগুলো নেই, তাহলে আমরা এই জায়গাটা একটা দেখবো, যে আমরা বেসিক জিনিসটা বুঝেছি, যে একটা দেশের সংবিধান বানানো, আমরা যেহেতু এখন আছি, এক না তো আমরা স্বাধীন দেশ, আমাদের পার্লামেন্টের কম্পোজিশন তৈরি হয়ে গেছে। পার্লামেন্টের কম্পোজিশনটা তৈরি হয়ে গেছে, তাই এখন আমাদের কাছে ল বানানো কোনো ব্যাপারই না, আইন বানানো কিন্তু তখন আমরা তো দেখবো তখনের পরিপ্রেক্ষিতে, যখন ইন্ডিয়া কি হলো, স্বাধীনতা পেল, তখন তো কেউ ছিল না। তাহলে আমরা মূলত আমরা এখান থেকে জিজ্ঞেস করবো একটা জিনিস, যে আমাদের, আমরা একটা জিনিস দেখবো, যে আমাদের পার্লামেন্টে তখন কতজন এরকম লোক ছিল যারা কি করবে, যারা আইন বানাবে। কিন্তু আমাদের তখন কিন্তু পার্লামেন্টও নেই আমাদের। তখন আমাদের কিন্তু পার্লামেন্টে, আমার পার্লামেন্টও নাই, আমার পার্লামেন্ট, ও, এটা কি হচ্ছে? আচ্ছা, তোমাদের ভিডিও কি মানে মাঝে মাঝে আসতে যাচ্ছে, এরকম হচ্ছে? কেউ যদি অ্যান্সার করো, প্লিজ কাইন্ডলি। কি করা যায়? এখন ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই জায়গাটা এসে বুঝবো, যে আমরা এতদূর কি বুঝেছি, যে আমার কাছে কোনো লোক নেই, কিভাবে কনস্টিটিউশনটা তৈরি করব আমরা, এটা আমরা কিছু জানি না। এবার আমাদের এখানে একটা প্রথম একটা জিনিস আমরা জেনে নেব, যে আমাদের এই কোশ্চেনটা আসতে পারে, তো এটা আমরা হিস্ট্রিতে গিয়ে বেশি ভালো পড়বো। আমাদের মেইন জিনিস, যে আমাদের কনস্টিটিউশনটা পেয়েছি, আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো পড়েছি, কোন অ্যাক্টে কি ছিল, কিভাবে এসছে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল কনস্টিটিউশন পড়তে গেলে আমাদের এইটুকু একটু ভালো করে বুঝে নিতে হবে, যে আমরা কিভাবে আসলাম। তো এইরকম কি মানবেন্দ্র রায় একজন মানুষ ছিল, যে 1934 সালে উনি প্রথম আইডিয়া দেন, যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি আমাদের বানাতে হবে। আমাদের ল বানানোর জন্য কে বানাবে? ল সিম্পলি বানাবে পার্লামেন্ট। কিন্তু আমাদের এখানে তো কোনো পার্লামেন্ট নাই। তাহলে আমাদের পার্লামেন্ট নেই যেহেতু, তখন এর আইডিয়া দিত, যে একটা সভা কনস্টিটিউশন অ্যাসেম্বলি, বা একটা সভা, পরিষদ সভা কি করবে, তারা কম্পোজিশন হবে, তারা বসবে, তারা বসে তারা নিজের একটা আইন বানাবে। খুব সুন্দর কথা। তো আমরা এরকম যা দেখলাম, যে আমাদের এরপরেও কিছু কিছু ঘটনা আছে। 1938-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলে আমাদেরকে নিজের কনস্টিটিউশন নিজে বানাতে হবে। তারপর আসে আগস্ট অফার একটা আছে, যেখানে ইন্ডিয়াকে ডোমিনিয়ন হিসাবে, ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন হিসাবে হয়। তারপরে আর একটা আসে ক্রিপস মিশন 1942, যেখানে স্ট্যানফোর্ড ক্রিপস উনি এটা বলে, যে আফটার আমাদের ইন্ডিপেন্ডেন্স, সরি, তখন ওয়ার্ল্ড ওয়ার চলছিল, ওয়ার্ল্ড ওয়ারের পর ইন্ডিয়াকে স্বাধীনতা দিয়ে দেওয়া হবে। খুব সুন্দর। এরকম ভাবে আমাদের কিছু কিছু এই 1940-তেই মোটামুটি ব্রিটিশরা জেনে যায়, ব্রিটিশ পার্লামেন্ট জেনে যায়, যে ইন্ডিয়াকে আর খুব বেশি দিন শাসন করা যাবে না, এদেরকে এবার ভালোই ভালো আমাদেরকে একটা করে দিতে হবে। এবার মজার বিষয় হচ্ছে, আমাদের এই জায়গায় এখানে দেখার দরকার আছে এখানে, যে আমাদের আমাদের মোটামুটি আমরা যখন জেনে যাই যে আমাদের স্বাধীনতা পাবো, তখন সেই ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে একটা টিমের। আমরা এটা দেখে নেব, খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটাকে আমরা বলি, যেখান থেকে আমরা শুরু করতে পারি, যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের জার্নি স্টার্ট। সেইভাবে দেখতে গেলে, হিস্টোরিক্যাল প্রেক্ষাপট থেকে দেখতে গেলে,
হিস্টোরিক্যাল প্রেক্ষাপট থেকে দেখতে গেলে সেই রেগুলেটিং অ্যাক্ট থেকে আমরা পড়লাম 1730 থেকে আমাদের কোনো না কোনো একটা রোল আছে, কিন্তু আমরা অত দেখবো না, আমরা ওটা জেনেছি, খুব ভালো সুন্দর জানার প্রয়োজন আছে। কিন্তু মেন আমাদের যেটা দেখবো যে আমাদের যে কনস্টিটিউশনটা এবার আমি জানছি স্বাধীন হয়ে যাব, আমাদেরকে একটা একটা কনস্টিটিউশনকে ফ্রেম করতে হবে। তাহলে কনস্টিটিউশন ফ্রেম করতে গেলে আমার কিছু লোক লাগবে, যারা এখন যেহেতু আছে আমার লোক, তাই আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু তখন তো কেউ ছিল না, তাহলে আমার কিছু লোক লাগবে যারা বসে এটা করবে। তাহলে লোকগুলো তো আমরা যে কোনো ভাবে আমরা সিলেক্ট করতে পারি না, তাহলে একটা একটা প্রসিডিওর মেনটেন হবে। এবং মোটামুটি আমাদের এরকম ছিল তখন, জওহরলাল নেহরু তখন একটা কথা বলে যে আমরা আউটার সাইডের কোন ইনফ্লুয়েন্স ছাড়া আমাদের নিজের কনস্টিটিউশন বানাবো। এটা একটা ব্যাপার, মানে আমরা ইন্ডিয়ান নেই, এখানে আমাদের কোনো ইংল্যান্ডের কারো হেল্প দরকার নাই। তো সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে এই এই যে নামটা, এই নামটার খুব একটা ইম্পর্টেন্স আছে, ক্যাবিনেট মিশন প্ল্যান। তোমরা যখন পড়বে হিস্ট্রি তখন দেখবে যে 1946 ফেব্রুয়ারি মাসে কি হয়, 1946 তখনকার যে প্রাইম মিনিস্টার ছিল, তখনকার প্রাইম মিনিস্টার কে ছিল, ক্লিমেন্ট এটলি। ওকে, এবং এই টাইমে আমি যত জানি আমাদের কি ভাইসরয় ছিল, আমাদের ক্যাবিনেট মিশন প্ল্যান যখন আসে ইন্ডিয়াতে, সেই মুহূর্তে ভাইসরয় ছিল কে, লর্ড ওয়েভেল। ওকে, লর্ড ওয়েভেল মানে আমরা কি জানি, আমরা তখন তো ইংল্যান্ডের দুটো পোস্ট আমরা নাম শুনেছি খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এসওএস, সেক্রেটারি অফ স্টেট। ইনি কোথায় বসে থাকে, ব্রিটিশ ক্যাবিনেট একজন সদস্য, সেক্রেটারি অফ স্টেট। উনি কোথায় বসে থাকে, ইংল্যান্ডে। ব্রিটিশ পার্লামেন্টের ক্যাবিনেটের সদস্য একজন ইনি, তার নাম সেক্রেটারি অফ স্টেট, তার হাতে 15 জন লোক আছে, তারা ওখান থেকে বসে ইন্ডিয়াকে চালাচ্ছে। আর ইনি কার সাথে কমিউনিকেট করছে, ভাইসরয়। যে ভাইসরয় ইন্ডিয়াতে মোটামুটি ইন্ডিয়ার সয়েলে, ইন্ডিয়ার মাটিতে যে বসে যিনি ইন্ডিয়াকে চালাচ্ছে। তাহলে আমাদের কি হলো, যেহেতু ওরাও সিদ্ধান্ত বুঝে নিয়েছে যে ইন্ডিয়াকে স্বাধীন করতে হবে, ফেব্রুয়ারি মাসের 1946 কি করে, আমাদের ক্যাবিনেট মিশন প্ল্যানকে ইন্ডিয়াতে পাঠায়। যারা কি করে, যাদের ক্যাবিনেট মিশন প্ল্যানে যারা ছিল, তারা আমাদের কি করে, তাদেরকে পাঠানো এই কারণে হয় যে তারা ইন্ডিয়া কিভাবে স্বাধীনতা পাবে, তাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিভাবে ফর্ম হবে, কি হবে, সেই ব্লু প্রিন্টটা এনারা নিয়ে আসেন। এখানে কজন ছিল, 3 জন নাম ছিল ক্যাবিনেট বিষয়ে, প্যাথিক, এগুলো তোমরা প্যাথিক লরেন্স, একজন, দুজন হচ্ছে স্ট্যানফোর্ড ক্রিপস, এগুলো তোমরা যে কোনো বই খুলবে, আর একজন হচ্ছে এভি আলেকজান্ডার। এই 3 জন ব্যক্তি এই যে ক্যাবিনেট মিশন প্ল্যান কে পাঠালো, ইংল্যান্ড থেকে যে আমাদের তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল ক্লিমেন্ট অ্যাটলি, তিনি কি করলেন, এই 3 জনকে পাঠালো যে ঠিক আছে তুমি ইন্ডিয়া যাও, তুমি ডিসাইড করো, তাদের সাথে কথা বলো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে কথা বলো, এর সাথে কথা বলো, মুসলিম লীগের সাথে কথা বলো, আরো রিজিনাল এর সাথে কথা বলো, তুমি একটা প্ল্যান বানাও। কি প্ল্যান, যে ইন্ডিয়া কিভাবে তাদের ক্ষমতাটা হস্তান্তর হবে। তাহলে এই 3 জন ব্যক্তি ছিলেন, ইনি ছিলেন চেয়ারম্যান, প্যাথিক লরেন্স, ইনি ছিলেন চেয়ারম্যান। ইনি ছিলেন কি, ইনি একজন ট্রেড কমার্শিয়ালের চেয়ারম্যান ছিলেন। আর এই 3 জন ব্যক্তি আমাদের কি হলো, ইন্ডিয়াতে আসলো। কোথায় আসলো, ফেব্রুয়ারি মাসে। আর তখন কি ছিল, লর্ড ওয়েভেল। আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে লর্ড ওয়েভেল কিন্তু তখন ভাইসরয় ছিল, কিন্তু এই কমিটির, এই যে ক্যাবিনেট মিশন প্ল্যান, এর কিন্তু সদস্য ইনি ছিলেন না। কিন্তু তখন ইনারা কনসাল্ট করে ইনারা ডিসাইড করে। তো ইনারা যখন আসলো, ইনারা আসার পর মোটামুটি দুটো জিনিস এখানে ছিল, এখানে এদের সাথে, মানে মোটামুটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কি চাইছিল সেই সময়, যে আমাদের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে আমরা কনস্টিটিউশন ফর্ম করব, সেখানে একটা ও চাইছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সবচেয়ে ইম্পর্টেন্ট ডিমান্ড ছিল যে আমরা প্রভিন্সের থেকে সেন্ট্রালকে খুব একটা পাওয়ারফুল বানাবো। মানে প্রভিন্সের ক্ষেত্রে, আমরা যেটা প্রভিন্স মানে কি বলছি, মডার্ন স্টেট। আমরা এই টাইমে দেখবো যে আমাদের ইন্ডিয়াতে 11টা স্টেট ছিল, মানে আমরা এখন এই স্টেট বলছি, কিন্তু অ্যাকচুয়ালি প্রভিন্স হবে, আমরা রাজ্য। এই 11টা রাজ্য কি ছিল তখন, সেই মূলত যারা কি ছিল, ডাইরেক্ট ব্রিটিশদের অধীনে। কিন্তু পুরো ইন্ডিয়া যে আমরা মানচিত্রে দেখি, পুরো ইন্ডিয়াই কিন্তু তখন ব্রিটিশদের হাতে ছিল না। ধরতে গেলে পুরো ইন্ডিয়াই ছিল, কিন্তু কিছু কিছু স্টেট ছিল, কিছু কিছু প্রিন্সেসলি স্টেট ছিল, যে ওখানে রাজাই চালাতো, কিন্তু তাদের সার্বভৌমত্বটা কিন্তু
ইংরেজদের হাতে ছিল, কিন্তু ডাইরেক্ট রুল করতো না ইংরেজরা। এরকম কিছু স্টেট ছিল। আর কি ছিল, 11টা স্টেট, যারা এই 11টা স্টেটের মালিক কে ছিল ডাইরেক্ট ব্রিটিশরা। এবং এখানে তাদের গভর্নর থাকতো, গভর্নর চালাতো। যেমন আমাদের এখন নতুন আমাদের প্রেজেন্ট কনসেপ্টে যদি আমরা বলি, তাহলে সেটা কি হবে, আমাদের প্রেজেন্ট কনসেপ্টে আমাদের মডার্ন যে স্টেট গুলো আছে সেই স্টেট এবং তার যে প্রধানমন্ত্রী, সরি মুখ্যমন্ত্রী, এরকম ছিল, যাদের গভর্নর ছিল। তো আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এরকম দাবি ছিল যে আমাদের প্রভিন্স গুলো লেস পাওয়ারফুল করতে হবে এবং পুরো পাওয়ারটা কার হাতে থাকবে, পুরো পাওয়ারটা থাকবে সেন্ট্রালের হাতে। আর একটা যে ব্যাপারটা ছিল, সব সময় একটা মুসলিম লীগের একটা ডিমান্ড ছিল যে আমরা একটা মুসলিমদের জন্য একটা লেজিটিমেট দাবি, তারা তারা আলাদা স্টেট করবে, যার জন্য তার আগের কিছু প্ল্যান বা আমাদের আনসাকসেসফুল হয়। তো যা হোক, এটা হওয়ার পর একটা জিনিস যেটা হলো, আমাদের একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা আমাদের ঘটে 1946 সালের 1946 সালে কি হয়, একটা ডাইরেক্ট মিশন প্ল্যান, ডাইরেক্ট অ্যাকশন প্ল্যান, যেটা একটা রিয়ট তৈরি হয়, মানে একটা দ্বন্দ্ব বা একটা কি বলবো, মানে সিভিল ওয়ার টাইপেরই হয়, যেটা আমাদের কলকাতায় প্রথম শুরু হয়। এবং সেই টাইমে আমাদের মহাত্মা গান্ধী কলকাতাতে ছিলেন। এগুলো কিছু জিকে কোশ্চেন এসে যায়, কোথায় শুরু হয়েছিল, সেই টাইমে মহাত্মা গান্ধী কোথায় ছিল, আমি কোনো না কোনো একটা পরীক্ষাতে পেয়েছিলাম এটা। তাহলে এইরকম হয়, তাহলে আমাদের এই সব সংঘাত শুরু যখন হয়, তখন কি করে, আমাদের যে ক্যাবিনেট মিশন প্ল্যান ছিল, এই যে সংঘাতের টাইম চলছে, ওরা আসলো দিয়ে কিভাবে তৈরি হবে না হবে এইসবে চলছিল, তখন আমাদের মধ্যে একটা সাইলেন্ট, একটা বলা যায় একটা সাইলেন্ট পলিটিক্স বা দ্বন্দ্ব বা ক্লাস আমাদের চলছিল, কার সঙ্গে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগের ক্ষেত্রে। আইডিওলজিক্যাল, যে ও বলছে না মুসলিমের জন্য এই করতে হবে, ওরা বলছে না এটা করা যাবে না, এইসব একটা সমস্যার মধ্যে, দ্বন্দ্বের মধ্যে আমরা চাচ্ছিলাম। তো মোটামুটি এরকম কিছু পর আমাদের একটা ওই আউটবাস্ট হলো, যে আমাদের 16ই আগস্ট আমাদের ডিরেক্ট অ্যাকশন ডে বলে একটা ঘটনা ঘটে, যেখানে যেটা মুসলিম লীগ ডাক দেয়। সেই ক্ষেত্রে আমাদের কি হয়, একটা কমিউনাল একটা ক্লাস তৈরি হয় এবং আমাদের এই ব্যাপারগুলো দাঁড়িয়ে যায়। তারপরে কি হয়, তখন ঠিক ক্যাবিনেট মিশন প্ল্যান একটা ডিসিশন নেয় যে এদেরকে কি করতে হবে, আমাদেরকে ফার্স্ট একটা, আমরা কি করলাম, আমরা আমরা সেপ্টেম্বর ভালো করে এগুলো একটু মাথায় নিয়ে নিতে হবে। 2 সেপ্টেম্বর 1946 এই গেলে একটা ইন্টারিম গভর্নমেন্ট মানে কি, যে গভর্নমেন্টটা ফুল ফ্রেজে নাই, একটা অন্তর্বর্তী একটা সরকারকে তৈরি করা হলো। ঠিক আছে, সেই অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী কিন্তু হলো জওহরলাল নেহরু। ঠিক আছে, অন্তর্বর্তী মানে যেটা একটা ধরো তৈরি হয়নি এখনো জিনিসটা, সেটাকে আগেই তৈরি করে নেওয়া হলো, যাকে আমরা অন্তর্বর্তী সরকার বলি, ইন্টারিম গভর্নমেন্ট। সেই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হলো। সেই ইন্টারিম গভর্নমেন্টের প্রধানমন্ত্রী কে হয়েছিল, আমাদের জওহরলাল নেহরু। এবং যে ক্যাবিনেট মিশন প্ল্যান একটা কি করে, প্রপোজাল দেয়। কি প্রপোজাল, যে একটা সভা তৈরি করা হবে, যেখানে কিছু লোকজন থাকবে। এতদূর বুঝতে পারলাম আমরা। এইটা খুব ইম্পর্টেন্ট। ক্যাবিনেট মিশন কি থেকে আসলো না আসলো আমি তোমাকে বলে দিলাম, 3 জন সদস্য ছিল। ক্যাবিনেট মিশন প্ল্যান কি করবে, ক্যাবিনেট মিশন প্ল্যান কি একটা অ্যাসেম্বলিকে তৈরি করবে, একটা সভাকে তৈরি। কি অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা কত সালে হলো, নভেম্বর মাস 1946 সালে। ক্লিয়ার? ওরা তাহলে বললো একটা সভা তৈরি হবে, যেই সভার তৈরি হলো কত, নভেম্বর মাসের 1946 সালে। সেই 46 সালে ওরা কি করবে, এরা সংবিধান ইন্ডিয়ার বানাবে। তো তার স্ট্রেংথ কি হলো, তার স্ট্রেংথ আমরা যদি এখানে আমরা দেখি, তার স্ট্রেংথ হচ্ছে 389। 389 মধ্যে কি, এই তোমাদেরকে এই জিনিসগুলো আমি কেন বললাম যে একটু কমপ্লেক্স আছে, কমপ্লেক্স ইন দ্য সেন্স, এগুলোকে আমরা ঠান্ডা মাথায় বুঝবো। তাহলে আমরা কি জানি, এখানে আমরা কি দেখছি, এখনকার যে ইন্ডিয়া, এই ইন্ডিয়াকে আমরা যদি তখনকার ইন্ডিয়াকে আমি ধরি, তাহলে ইন্ডিয়া, এটা আমি কি দেখছি, এই যে আলোচনা হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়া প্লাস বাংলাদেশ, আমি এটাই বুঝছি যে এই এখনকার যে ইন্ডিয়া আমরা দেখছি, সেই ইন্ডিয়া কিন্তু এই 3টে দেশ নিয়ে ছিল। কারণ তখন পাকিস্তান, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান ভাগে, এখন আবার এটা বাংলাদেশ হয়। তাহলে এটা ছিল, আমি ধরে নিচ্ছি। তো এই এই টোটাল এরিয়াটাকে আমরা একটা ইউনিট ধরছি। ঠিক আছে, একটা ইউনিট ধরছি, যেটাকে আমরা কি ধরছি, ইন্ডিয়া। তো এই ইন্ডিয়াতে, টোটাল এই ইন্ডিয়াতে, জিওগ্রাফিক্যাল এরিয়াতে, ও খুব ডিস্টার্ব করছে।
এই টোটাল শোনা যাচ্ছে? বিরক্ত হলে কি করে? এই যে টোটাল ইন্ডিয়া, এই টোটাল ইন্ডিয়াতে আমরা কি দেখলাম? তখন এই ইন্ডিয়াতে কি ছিল? 11টা স্টেট ছিল, রাজ্য ছিল। আমি প্রভিন্স কথাটা কি বাদ দিয়ে দিলাম তোমাদের বোঝার জন্য, বারবার বলছি। কিন্তু আমরা যে মডার্ন স্টেট বলছি এখন, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এসব বলছি, আমরা কি বলছি? স্টেট, রাজ্য বলছি। আমরা তখন কি জানতাম? প্রভিন্স, প্রদেশ। তাহলে সেই প্রদেশটাকে আমি বাদ দিয়ে দিলাম তোমাদের বোঝার জন্য, স্টেটই আমি ধরে নিলাম। তাহলে তখন আমাদের সেই সময় কি ছিল? 11টা রাজ্য ছিল, 11টা রাজ্য ছিল। ওকে, তাহলে আমাদের ক্ষেত্রে এখন কি? ও, এটা কি ডিস্টার্ব করছে রে ভাই। তাহলে এখন এখন যে আমাদের রাজ্য আছে, আমরা সেটাই ধরে নিলাম যে তখন প্রভিন্স ছিল। তাহলে আমরা এখন দেখো, মূলত কথা, তোমরা যে কনস্টিটিউশনটা বুঝছো, তাহলে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে। আমরা কি হয় দেখো, আমাদের এতগুলো রাজ্য আছে, 29টা রাজ্য আছে, সেখান থেকে কি হচ্ছে? প্রত্যেকটা রাজ্যের কি কয়েকটা কয়েকটা সিট আছে, যেটাকে কি বলি আমরা? এমপি সিট। যেমন পশ্চিমবঙ্গের 42টা, মহারাষ্ট্রের 48টা, এরকম সিট আছে, বিহারের 40টা, উত্তরপ্রদেশের আছে কিছু সংখ্যক। এই যে প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা সিট আছে, তাহলে সেই সিটের লোকগুলো কি, যেমন এখানে 42 জন লোক পাশ করে কি করছে? যে পার্লামেন্টে যাচ্ছে, পার্লামেন্টে গিয়ে তারা আইন বানাচ্ছে, তাই তো? তাহলে প্রত্যেকটা স্টেট থেকে কিছু কিছু সংখ্যক যাচ্ছে। তাহলে সেই সময় যে 11টা স্টেট আমাদের ছিল হাতে, সেই 11টা স্টেট থেকেও বিরক্ত লাগছে। ওহ, আচ্ছা, বারবার কি এরকম চলে যাচ্ছে, ডিসপ্লে চলে যাচ্ছে বারবার? একটু কাইন্ডলি বলো তো কেউ। थैंक यू बॉस, तुम्हारे लिए हम है, और क्या चाहिए तुमको, बोलो। হ্যাঁ, হ্যাঁ, কার দিক? অর্ধেক ভাবার কিছু না, দাও। কটা আছে? খুব চালাক ছেলে, খুব চালাক ছেলে, ভালো ছেলে। কি মনের কথা? খিদা লেগেছে? তোমরা, আমি এতে বলে দিচ্ছি, 3 3 4 7টা, একটা থাকলো। ও সব টাকা দিয়ে দিয়েছে, সাবাস। তাহলে এটা 7টা আমার থাকলেই হবে, আর কোনো যায়। আচ্ছা, এবার কি আর ডিস্টার্ব করছে? হ্যাঁ, ক্লাস করি। ও, সবাই এরা শুনে নিল, ঠিক আছে। হুম হুম, এবার শোনা যাচ্ছে? আর বিরক্ত করছে মানে, আমি প্লিজ কাইন্ডলি একটু দেখো, আমি বিরক্ত লাগছে আমার, বারবার এটা যাচ্ছে। ডিসপ্লেটা কি? হ্যাঁ স্যার, না স্যার, মানে কি যে আমি বলছি, যে ডিসপ্লেটা কি আর ডিস্টার্ব করছে? আচ্ছা, যাও। তাহলে আমরা এই জায়গাটা এবার আমরা খুব খুব মনোযোগ দিয়ে শুনবো। যেটা আমাদের কি, সেটা হলো যে আমরা আমরা যেমন দেখো, এখন প্রেজেন্ট যে ইন্ডিয়া আছে, সেই ইন্ডিয়াতে কি হচ্ছে? আমাদের বিভিন্ন স্টেট আছে, সেই বিভিন্ন স্টেটে কোনো একটা পদ্ধতিতে, সেটা আমরা পরে দেখে নেব, সেটা আমাদের পপুলেশনের ভিত্তিতে হয়, আমরা এটা পড়তে হবে কনস্টিটিউশনে। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে 42টা, মহারাষ্ট্র 48টা, এরকম বিভিন্ন স্টেটে বিভিন্ন সিট আছে। সেই সিটের মানুষজন কি করে? ভোটে পাশ করে গিয়ে পার্লামেন্টে গিয়ে আইন বানায়। তাহলে তখন আমরা দেখছি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ একটা ইউনিট হিসাবে পুরো ইন্ডিয়া ছিল, যার আন্ডারে কি ছিল? 11টা রাজ্য ছিল, ঠিক আছে? পুরো যে মানচিত্র আমরা যদি দেখি, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, তখন তো একই ইন্ডিয়া ছিল। তাহলে এই 11টা রাজ্য ছিল, এবং এছাড়া অনেক জায়গা ছিল, এরিয়া ছিল, যেটা পুরো ব্রিটিশদের অধীনে ছিল না। তাই সেই জায়গাটা সেই সেখানকার রাজারাই পরিচালনা করতো, কিন্তু সেই রাজারা কিন্তু ব্রিটিশদের আন্ডারেই কাজ করতো, কিন্তু ডাইরেক্ট রুলস কিন্তু ব্রিটিশরা করতো না তাদেরকে, কিন্তু এই 11টা রাজ্যে ডাইরেক্ট ব্রিটিশরা রুল করতো। তো এই সিদ্ধান্ত হলো যে 1946 সালে নভেম্বরে ক্যাবিনেট মিশন কনস্টিটিউশন অ্যাসেম্বলিকে তৈরি করলো, একটা সভাকে তৈরি হলো। তাহলে আমার যদি একটা সভা তৈরি হয়, তাহলে আমাকে কি করতে হবে? সেই সভাতে কতজন লোক থাকবে সেটা আমাদেরকে জানা প্রয়োজন। তাহলে আমাদের সেই কি হলো? আমাদের দুটো পার্ট, একটা, তাহলে আমরা এখানে কি দেখছি? 11টা স্টেট প্লাস প্রিন্সেসলি স্টেট,
প্রিন্সেস লিস্টেড যারা এই করছে, এই দুটো মিলে আমার টোটাল ইন্ডিয়া, তখনকার ইন্ডিয়া। তাহলে আমার এই যে 11টা রাজ্য আছে, সেই 11টা রাজ্য থেকে কি হবে, 296টা মেম্বারকে আমরা নেব। 296টা মেম্বার কি এই যে 11টা স্টেট থেকে আছে, সেই স্টেট থেকে। আমাদের যখন কি হয়, এখন স্টেট আছে, ইউনিয়ন টেরিটরি আছে, ঠিক তখন সে একই কনসেপ্ট ছিল। আমরা যেমন আগের থিওরিতে যদি বলি আমরা, তাহলে আমরা কি বলছি, যখন এটা বারবার আমি স্টেট বলছি, কিন্তু অ্যাকচুয়ালি তখন নাম ছিল কি প্রভিন্স, প্রদেশ। আর এখন যে ইউনিয়ন টেরিটরি আছে, এখন মডার্ন নাম হচ্ছে কিন্তু আমাদের স্টেট, রাজ্য। তাহলে এই 196টার মধ্যে কি ছিল, ঠিক তখনকার যুগে নাম আলাদা ছিল, কমিশনারেট বলা হতো। কমিশনারেট, 4টা কমিশনারেট ছিল ব্রিটিশ ইন্ডিয়ায়। আমাদের যেমন এখন আমরা কেন্দ্রশাসিত বলি, তখন ওই রকম ছিল 4টে কমিশনারেট। তো আমরা টোটাল ব্রিটিশ ইন্ডিয়া থেকে কিনেছি 296, যার কম্পোজিশন কি 292টা কি 292টা হচ্ছে 11টা স্টেটের মধ্যে থেকে, আর এই 4টা কি কেন্দ্রশাসিত অঞ্চল আমরা বলতে পারি, যে 4টা এটা কমিশনারেট থেকে। তাহলে আমরা 11টা স্টেট থেকে নিচ্ছি 292টা লোককে, আর 4টে লোককে নিচ্ছি আমরা কমিশনারেট থেকে 296। আর একটা কি হলো, আমরা এই যে 93টা আছে, 93টা লোক, এই 93টাকে কাকে থেকে নেব আমরা, এই জায়গা থেকে, প্রিন্সেসলি স্টেট। কারণ তারাও তো ইন্ডিয়াকে আমরা টোটাল যদি করি, তারাও তো আছে, তাদেরকে সিট দেওয়া হলো 93টা। ওকে, তাহলে 296টা হচ্ছে কি ব্রিটিশ ইন্ডিয়া থেকে। আমরা দেখে নিচ্ছি 389, যার মধ্যে 296টা হচ্ছে কি ব্রিটিশ ইন্ডিয়া, আর 93 সিট হচ্ছে প্রিন্সেসলি স্টেট। টোটাল সিট হচ্ছে কত, এই প্রিন্সেসলি স্টেটের মধ্যে 296, সরি ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে 296টা সিট ব্রিটিশ ইন্ডিয়া। যার ভাগ যদি আমি করি, তার দুটো ভাগ আছে, তার দুটো ভাগ যদি আমি একটু দেখি, সে দুটো ভাগ কি দেখো, 11 গভর্নর প্রভিন্স থেকে 292টা, আর চিফ কমিশনার থেকে 4টা প্রভিন্স। তাহলে কত হলো আমার 200, যার কত হলো 200, এই 4টা যদি আমরা যোগ করি তাহলে কত হলো 296টা, আর থাকলো কি 200। তাহলে আমার এখানে কি হচ্ছে, যে আমাদের যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি হবে, এটা সিটটা ডিভিশন ছিল। এই মানে আমি এবার সিট করলাম, যে কনস্টিটিউশন এই সভাটা তৈরি করতে গেলে আমার কি করতে হবে, এতগুলো আর সিট সংখ্যা হবে। তাহলে এবার কি হবে, সেই রাজ্য থেকে তারা কি হবে, ওই যে সিট ভাগাভাগি হলো, এই 292টা বিভিন্ন রাজ্যকে ভাগ করা হলো, যে এই রাজ্য পাবে এতটা, এই রাজ্য থেকে এতটা। তারা কি করবে, ওই রাজ্য থেকে, ওই প্রভিন্স থেকে ইলেক্টেড হয়ে কি করবে, ওই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যাবে। তাহলে টেকনিক্যালি আমরা যদি বুঝতে চাই, তখন কিন্তু আমাদের পার্লামেন্ট নাই, তখন কিন্তু পার্লামেন্ট ধরতে গেলে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ধরে নাও আমাদের পার্লামেন্ট। তার সদস্য সংখ্যা ঠিক করা হলো, এবং কি হলো, সদস্য সংখ্যা ক্লারিফাই করা হলো, কে কোথা থেকে পাবে। তারা সেই প্রভিন্স থেকে সেই নাম্বার সিট ইলেক্টেড হয়ে, এখনকার যে স্টাইল আমাদের যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে 42টা এরকম যে ভাগাভাগি করে এতজন জিতে কি করবে, ওই জায়গায় ওই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে তারা ঢুকবে। এবার তাহলে ইলেকশন শুরু হবে। ইলেকশনের ক্ষেত্রে কি হলো, 296টা সিট, যার মধ্যে 93 যে যারা ছিল প্রিন্সেসলি স্টেট, তারা কি বললো, তারা বললো যে আমাদের এসব প্রয়োজন নাই, আমরা এসব দূরে থাকছি, আমরা, তারা ভোটাভুটিতে বাদ গেল না, আমাদের দেখার দরকার নাই এসব। তারপরে কি হলো, আমরা দেখলাম যে 296টার মধ্যে আমরা দেখবো, 296টার মধ্যে আমরা কি দেখবো, যে ভোটের দ্বারা কি হলো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জিতলো 208টা সিট, মুসলিম লীগ জিতলো 73টা, আর রিমেনিং ছিল 15টা, যারা ছিল ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, আমাদের যেমন এখন নির্দল প্রার্থী বলি, সেই নির্দল প্রার্থী। তাহলে আমরা এখন 206, 5 আর 3 8, 8 8 16 যোগ করলে 296টা হচ্ছে। এই 296টা, কারণ এই 93 জন যে আছে, যেগুলো হচ্ছে তখনকার রাজা মহারাজারা যেসব রাজ্যগুলো চালাতো, সেই তাদের সিটও 93টা দিল, কিন্তু তারা কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে তারা কোনো রকম যোগদান করলো না। তাহলে আমার কি করলো, তাহলে এই আমরা কি হলো, ইলেকশন হলো, ইলেকশন হওয়ার পর 208 জন কংগ্রেস থেকে জিতলো, 73 জন জিতলো মুসলিম লীগ থেকে, 15 জন থেকে। তখন মুসলিম লীগের একটা ইচ্ছা ছিল যে তারা আরো সিট বেশি জিতবে, তারা একটা একটা করতে পারে। তো আমরা কি দেখলাম, দ্য মেম্বার অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইন্ডিয়া আর ইলেক্টেড বাই দ্য প্রভিশন অ্যাসেম্বলি বাই দ্য সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের ব্যাপারটা আমরা যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়বো, আমরা যখন পড়বো, ইন্ডিয়ান কনস্টিটিউশন ঢুকে গিয়ে যখন আমরা রাষ্ট্রপতির দেখবো, তখন আমরা এটা ভালো করে বুঝে নেব। আমাদের কিন্তু তখন একটা ব্যাপার, ভোটাধিকার কিন্তু সবার মধ্যে ছিল না, আমরা যেমন এখন সবাই ভোট দিচ্ছি। তো সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেমের মধ্যে একটা ভোটিং প্রসিডিওর, যেটা আমরা পরে বুঝবো, এই প্রভিন্স অ্যাসেম্বলি যেগুলো ছিল, সেই প্রভিন্স অ্যাসেম্বলির মধ্যে ইলেক্ট হয়ে কি করবে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি, মানে এই প্রভিন্স মানে রাজ্য থেকে যারা আছে, তারা জিতে কোথায়, এখানে যাবে, এই সংখ্যায় জিতলো,
জিতে এই জায়গায় তারা যাবে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস ব্যাপার আছে যে আমাদের এখানে যাওয়ার পর যে আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে আমাদের ফর্ম হলো, এর পরে আমাদের কিছু ঘটনা আমাদের ঘটবে। যে 3 জুনে আমাদের 3 জুন একটা ইম্পর্টেন্ট ঘটনা আছে। এর মধ্যে 3 জুন যে মাউন্ট ব্যাটেন প্ল্যান আছে, না মাউন্ট ব্যাটেন প্ল্যানের ক্ষেত্রে 3 জুন যে পেশ হয় এবং তাদের পার্লামেন্টে পাশ হয়ে তাদের একটা আইন তৈরি হয়, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। তার ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টটা আমাদের দুটো জিনিস বুঝতে হবে এখানে। ক্যাবিনেট মিশন প্ল্যান যেটা আছে তার যে সিস্টেম, তার প্রসিডিউরের মধ্যে আমরা কি ইন্ডিয়াকে যে ইন্ডিয়াকে যে ইন্ডিপেন্ডেন্স হস্তান্তর করা হবে ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা, তার প্রসিডিউর। আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টটা কি, সেটা ব্রিটিশ গভর্নমেন্ট পাস করে ব্রিটিশ পার্লামেন্টে, যে এই অ্যাক্টের দ্বারা বলা হয় যে ইন্ডিয়াকে ফ্রি করে দেওয়া হলো, ইন্ডিয়াকে স্বাধীনতা দেওয়া হলো। তাহলে দুটো একটা প্যারালাল জিনিস। তার মাউন্ট ব্যাটেন প্ল্যানের দ্বারা 3 জুন যেটা আমাদের ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যেটা, যার মধ্যে ইন্ডিয়াকে স্বাধীন করা। আর মাউন্ট ক্যাবিনেট মিশন প্ল্যান কি, কনস্টিটিউশনকে কিভাবে তাদের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করা হবে, কিভাবে তাদের দেশ তৈরি হবে, কিভাবে আইন তৈরি হবে, কিভাবে কনস্টিটিউশন তৈরি হবে, তার একটা লিগ্যাল প্রসিডিওর মাধ্যমে আমরা এগোই। সেটা কার থ্রুতে যায়? ক্যাবিনেট মিশন প্ল্যান, তারা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করে। এবার একটা মজার বিষয় আছে যে সেই টাইমে কিন্তু আমরা এত দূর চলে যাব একটু। সেই টাইমে কিন্তু আমাদের যে মুসলিম লীগের, তারা কিন্তু একটা খুব বড় ডিমান্ড করেছিল যে তারা আলাদা দেশ করবে, আলাদাই করবে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখবো, বুঝে নেবো যে আমাদের যে টোটাল যে ইন্ডিয়া আছে, আমি ধরে নিলাম যেখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এখনকার প্রেজেন্ট আছে, তাহলে সেখানে যে এই মুসলিম লীগের সিট, এই মুসলিম লীগের সিট কোথায় আছে? ওখানেও আছে, এখানেও আছে, তাই তো? তো আমাদের যখন আমাদের প্রথম ফার্স্ট মিটিং যে আমাদের অ্যাটেন্ড হয়, আমাদের কবে ফার্স্ট মিটিং অ্যাটেন্ড হয়, ভালো করে এই জায়গাটা বুঝতে হবে, ভালো করে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখন টেকনিক্যালি আমরা কিন্তু স্বাধীন হইনি। আমরা কবে স্বাধীন হয়েছি? 1947 সালে 15 আগস্ট। তাহলে আমাদের যে অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন হয়ে গেল। কিভাবে গঠন হলো? আবার সিম্পল ভাবে বুঝিয়েছি। 296টা লোক আর 93টা লোক, 93 প্রিন্সেস স্ট্রিট থেকে, আর 296টা হচ্ছে আমাদের ব্রিটিশ ইন্ডিয়া থেকে, তার 292 4 জন। তাহলে টোটাল নম্বর কত হলো? 296 জন ব্রিটিশ ইন্ডিয়া থেকে। এবার 256 জনের মধ্যে 211 জন মিটিং লোকজন নিয়ে কি হলো, আমার এই 9 ডিসেম্বর 1946 সালে প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সভা বসলো। তাহলে এই সংখ্যাটা কেন কমলো? আমরা তো 296 পেয়েছি, কিন্তু 211 জন কেন হলো? কারণ আমি একটু আগে পড়েছি কত, 208 জন কোথায় পাচ্ছি আমি? ন্যাশনাল কংগ্রেস, 73 জন মুসলিম লীগ, 15 জন ইন্ডিপেন্ডেন্ট মানে নির্দল প্রার্থী ভোটে পেয়েছি আমরা, তাই তো? আমরা প্রদেশ থেকে যে এরকম এখনকার স্টেট থেকে আমরা একটা সংখ্যা নাম্বার পেয়েছি যে এই স্টেট থেকে এতজন পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করবে, এই স্টেট থেকে এতজন রিপ্রেজেন্ট করবে, সেই রিপ্রেজেন্টেটিভ আমাদের যে হবে সেই অনুযায়ী আমাদের 296 জায়গায় যে ভোট হলো, সেই ভোটে আমরা কি রেজাল্ট পেলাম? 208 জন প্রভিন্স থেকে জিতে এসছে। যত প্রভিন্স, সেই প্রভিন্স থেকে টোটাল আমি জিতে এসেছি কত? 208 জন মুসলিম লীগ থেকে। গোটা ইন্ডিয়ার যত প্রভিন্স আছে 111টা আর 4টে কমিশনারেট থেকে 208টা কি হলো? ন্যাশনাল কংগ্রেস থেকে জিতলো। 73 জন কিন্তু মুসলিম লীগ, 15 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে জিতে আসছে। এবার কি হলো, আমরা যখন প্রথম ফার্স্ট মিটিং বসলাম, সেই ফার্স্ট মিটিং এ কি করলো? মুসলিম লীগ কিন্তু বয়কট করে দিল যে না, আমাদের ডিমান্ড ফুলফিল হচ্ছে না, আমরা কিন্তু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে নাই, তোমরা যা করছো করো, এরকম একটা ডিসিশন নিল। তারা কিন্তু এই অ্যাসেম্বলিতে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কোনো পার্টিসিপেটই করলো না। কে করলো তাহলে? করলো 208 জন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে। আর কে করলো? 3 জন ইন্ডিপেন্ডেন্ট লোক, 3 জন। এই যে 15 জন আসছে, সেই 15 জন থেকে মাত্র 3 জন, তাহলে টোটাল কত হলো? 211 জন। 211 জন নিয়ে আমাদের কি পেলাম? 211 জন সদস্য সংখ্যা নিয়ে আমাদের প্রথম 9 ডিসেম্বর 1946 সালে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম আমরা কি পেলাম? আমরা ফার্স্ট মিটিং পেলাম। এবং সেই ফার্স্ট মিটিং এ একটা টেম্পোরারি, যেমন দেখো আমাদের তখন তো প্রথম ওই লোকগুলো এক জায়গায় এসে বসলো, তাহলে প্রেসিডেন্ট কে হবে? তাহলে তো একটা সিস্টেমে করতে হবে, ভোটাভুটির মাধ্যমে কি করতে হবে। কিন্তু একটা টেম্পোরারি প্রথম যে সভা হবে, সভা তো প্রেসিডেন্ট ছাড়া চলতে পারে না, তাই তো? তাহলে আমাদের 211 জন যে বসলো, সেই 211 জনের মধ্যে
কাউকে না কাউকে তো একটা প্রেসিডেন্ট হতে হবে। তো আমরা কিভাবে একটা প্রেসিডেন্ট বানালাম, আমরা প্রেসিডেন্ট একজনকে বানালাম, তখন একটা ফ্রেঞ্চ সিস্টেমে একটা ছিল, ফ্রেঞ্চ ল একটা ছিল, হ্যাঁ, যে ল মেকাররা যখন বসবে তখন তাদের মধ্যে সবচেয়ে যে বয়োজ্যেষ্ঠ থাকবে তাকে আমরা প্রেসিডেন্ট বানাই। তো সেম নিয়মটা আমরা লাগু করে প্রথম যে ফার্স্ট মিটিং হয় সেই ফার্স্ট মিটিং এ সচিনানন্দ সিনহা, যিনি ওল্ডেস্ট মেম্বার ছিলেন, দেখুন তাহলে টেম্পোরারি আমরা 9 ডিসেম্বর আমরা কি করি, একজনকে টেম্পোরারি আমরা প্রেসিডেন্ট বানাই এবং সে আমাদের সে প্রথম যে মিটিং এর প্রেসিডেন্ট হয়। এবং আমাদের তার পর 11 ডিসেম্বর আমরা ইলেক্ট করি, আমরা 11 ডিসেম্বর 1946, তার দুদিন পরে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পার্মানেন্ট একটাকে আমরা কি করি, প্রেসিডেন্ট বানাই, যার নাম রাজেন্দ্র প্রসাদ। আমরা এটা শুনেছি আমাদের আমরা। আর ভাইস প্রেসিডেন্ট ছিল প্রথম একটা জিনিস আমাদের জেনে নিতে হবে, এইচ.সি. মুখার্জি এবং ভিটি কি কৃষ্ণমাচারিয়া। ইনি ছিলেন দুজন কে ছিলেন, এই দুজন ছিল আমাদের ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, এই সংখ্যাগুলো একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, এবার কি হলো, তাহলে আমরা শুরু করলাম। ওকে, আমরা কি করলাম তাহলে ভালো করে বোঝো। 9 ডিসেম্বর শুরু হলো, তার দুদিন পর আমরা কি করলাম, একটা পার্মানেন্ট প্রেসিডেন্ট পেলাম, যার নাম রাজেন্দ্র প্রসাদ। তার দুদিন পর কি হলো, আমরা একটা জিনিস পেলাম যেটা জওহরলাল নেহরু করেন 13 ডিসেম্বর কি করে, অবজেক্টিভ রেজুলেশন পাস করে। অবজেক্টিভ রেজুলেশন কথার অর্থ হচ্ছে আমরা যেটা এখন আমরা একটা জিনিস দেখলাম যে এখন আমাদের সবচেয়ে যে আমরা অবজেক্টিভ রেজুলেশন মানে আমাদের এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির উদ্দেশ্যটা কি, আমরা এটা চাইছি, আমরা এইরকম দেশ চাইছি, আমরা এইরকম দেশ গড়বো, এইরকম একটা দৃঢ় প্রতিজ্ঞতা, যাকে আমরা রেজুলেশন কি, রেজুলেশন মানে আমরা একটা রূপরেখা নির্ধারণ করব, আমাদের উদ্দেশ্যের রূপরেখা করব, যে আমরা এইরকম দেশ চাইছি, আমার চিন্তা ভাবনা এরকম। সেই রকম একটা খসড়া কে পেশ করেন, জওহরলাল নেহরু। তার দুদিন পর 11 তারিখের দুদিন পর, মানে টোটাল এই মিটিং এর 4 দিন পর সেটা কি আমরা এখন বলে থাকি কনস্টিটিউশনের প্রিয়াম্বেল, প্রস্তাবনা। হ্যাঁ, এটার যে থিমটা, সেই থিমটা আজকের কনস্টিটিউশনে আমাদের প্রথম চ্যাপ্টারের ফার্স্ট পেজ আমরা পাই, যাকে বলি আমরা প্রথম আমাদের কি পাই, আমরা যে অবজেক্টিভ রেজুলেশন আমরা ডিসেম্বরের 13 তারিখে আমরা অবজেক্টিভ রেজুলেশন পাই। ইট লেড ডাউন দ্য ফান্ডামেন্টাল আর ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন স্ট্রাকচার, যে আমাদের কনস্টিটিউশনের কি ফান্ডামেন্টাল স্ট্রাকচার হবে, কি উদ্দেশ্য হবে, কি দর্শন হবে, তার চিন্তা ভাবনাই আমাদেরকে কিন্তু এই জিনিসটা বলে। কে বলে? অবজেক্টিভ রেজুলেশন। সেই অবজেক্টিভ রেজুলেশন আমাদের 13 তারিখে হয় এবং জানুয়ারি মাসের আমাদের অবজেক্টিভ রেজুলেশনটা আমাদের কি হয়, অবজেক্টিভ রেজুলেশনটা আমাদের পাশও হয়ে যায়। কবে? 1947 সালের 22 জানুয়ারি। তাহলে আমরা এতদূর দেখলাম, কি দেখলাম, যে আমাদের ভাইস প্রেসিডেন্ট হলো। এবার দ্য রেজুলেশন অ্যাডপ্টেড বাই 22 জানুয়ারি 1947 সালে। ওই যে রেজুলেশন, যে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের কি রকম কনস্টিটিউশন বানাতে চাইছি, আমরা কি চাইছি, চার খসড়া পুরো খসড়া আমরা কোথায় পেলাম? অবজেক্টিভ রেজুলেশনসে পেলাম। এবং এই রেজুলেশনটাকে আমরা সবাই মিলে সেই সভাতে কি করলো, পাশ হয়ে গেল। কতজন মিলে পাশ করেছে? সেই যে 211 জন মিলে বসেছিল। মজার বিষয় এখানে একটা, কারণ আর একটা আমাকে ফিগার তোমাদেরকে বোঝাতে হবে। আমরা যে একটা ফিগার করলাম 292 থেকে 296 থেকে 211 জন, 208 জন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, 3 জন কে ছিল? 3 জন ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। এই নাম্বারটা একটু সাফল হবে, একটু চেঞ্জ হবে একটু পরে এসে। কারণ কি, তখনও কিন্তু আমরা ইন্ডিয়া স্বাধীন হয়নি, দুটো দেশ তৈরি হয়নি, তখনও কিন্তু আমরা একটা দেশ, কিন্তু আমাদের মুসলিম লীগ বয়কট করেছে, সেটা আলাদা জিনিস, তারা মেম্বারকে উইথড্রল করেছে, কিন্তু আমরা তখনও হয়নি। আদার ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কি করলো আমাদের জুলাই মাসে আমরা কিন্তু এই মিডিলে আমাদের কয়েকটা আছে, মাউন্ট ব্যাটেন প্ল্যান, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, আমরা ওগুলো আমার এখন আপাতত জানার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কি দেখলাম, এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি কি করলো, ন্যাশনাল ফ্ল্যাগ আমরা যেহেতু বুঝেই গেছি, আমরা ইন্ডিপেন্ডেন্স পাইনি,
1947 সালে 15 আগস্ট আইনি অ্যাক্ট লাগু হয়নি, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, কিন্তু যেহেতু কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়ে গেছে, ক্যাবিনেট মিশন প্ল্যান এসে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করে দিয়েছে, সুতরাং আমরা কি জানি, আমরা জানি আমরা স্বাধীন হচ্ছি। তাই অ্যাসেম্বলি কি করলো, ন্যাশনাল ফ্ল্যাগ জুলাই মাসের 22 তারিখে 1947 সালে কি হলো, ন্যাশনাল ফ্ল্যাগকে আমরা ঠিক করলাম। তারপরে কিছু গল্প আছে 1950 সালে আমরা স্বাধীন হওয়ার পর, এগুলো আছে, কিন্তু এখানে আমি একটু পজ করব। এখানে আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে। কি বুঝতে হবে? যখন আমরা দেখলাম 1900 ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে, আমরা কি দেখলাম, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে আমরা মজার জিনিস দেখলাম যে আমাদের দুটো দেশ আমরা হয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু পুরো ইন্ডিয়াতে নিয়ে আমার ওই কম্পোজিশন ছিল, 296টা যে ব্রিটিশ ইন্ডিয়া থেকে আমাদের সদস্য ছিল, সেটা কি আমার যে প্রেজেন্ট ইন্ডিয়া সেখানে থেকে আছে? মুসলিম লীগের যারা 78টা জয়ী হয়েছে, সেটা কি শুধু ইন্ডিয়া থেকে জিতে এসছে? পাকিস্তানের যে এরিয়াটা ছিল সেখান থেকে তো জিতে এসছে। তো আমাদের কি হলো, আমরা এবং প্রিন্সেসলি যে স্টেট গুলো ছিল 93টা সিট, সেটা ওরাও তো পুরো এখন যে ইন্ডিয়া আছে তা না, পাকিস্তানে তো কিছু ছিল। তা আমরা কি করলাম, ওটাকে আমরা এটাকে রিভাইজ করলাম। রিভাইজটা কি? তাহলে আমাদের ছিল এটা কি, এটা ছিল পোস্ট ইন্ডিপেন্ডেন্স ডাটা। ঠিক আছে, কারণ তখন তো ইন্ডিয়া পাকিস্তান এক এক হবে বা একসাথে কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে কনস্টিটিউশন বানাবে এরকম ছিল, কিন্তু ভাগ হয়ে গেল তো এটা, এবার ভাগ হয়ে গেল, তাহলে কি করতে হবে, কে কটা ভাগে পেলো আমরা একটু দেখতে হবে, আমাকে বুঝতে হবে। তখন আমরা কি পেলাম, তাহলে আমরা ছিলাম 296 এখানে, যেটাকে ব্রিটিশ ইন্ডিয়া, আর একটা কথা ছিল 93টা, এটা কি ছিল, প্রিন্সেস লিস্টেড। যেহেতু ভাগাভাগি হয়ে গেল, এখান থেকে বাদ যাবে, প্রিন্সেস লিস্টেড তো পুরোটাই এখন যে প্রেজেন্ট ইন্ডিয়া তার মধ্যে ছিল না, সে বাদ দিয়ে সেই সংখ্যাটা কতটা হলো, 23টা বাদ দিয়ে আমাদের কি আসলো, নতুন যে সংখ্যা আসলো, সেই নতুন সংখ্যাটা 70 জন আসলো। 70 জন, 70টা সিট আমাদের কে পেলো, প্রিন্সেস লিস্টেড প্রেজেন্ট ইন্ডিয়া। কারণ পাকিস্তানকে তো আমরা বাদ দিয়ে দিচ্ছি, তোমরা বাদ যাও। এবার আরেকটা কি হচ্ছে, আমাদের ঠিক ব্রিটিশ ইন্ডিয়া তো তাহলে ওদেরও কিছু প্রভিন্স ছিল, তখনকার পাঞ্জাব ছিল পাকিস্তানের। ঠিক আছে, তো তাদের যে ছিল তাদের এরিয়াকে, তাহলে সেই এরিয়ার লোকজনকে আমাকে বাদ দিতে হবে, সেই সিটটাকে বাদ দিতে হবে। তাহলে সেই সিটটা কমে আমাদের কত হলো, 229। এটা যেন একদম ভোলা না যায়। তাহলে এই সিটটা কমে আসলো কত, কারণ এই যে 78টা ছিল বাদ গেল, বয়কট দিল, সেটা আলাদা জিনিস। সেটা কত, 296 এর মধ্যে যে আমাদের টোটাল কত দেখলাম, 208 জন জয়ী হয়ে এসছে, 73 জন জয়ী এসছে, আর কতজন এসছে, 15 জন। তার মধ্যে প্রথম সভাতে এরা বয়কট করলো, তখনও কিন্তু আমরা আলাদা হয়ে যাইনি। 73 জন বয়কট করলো মুসলিম, তাহলে প্রথম সভা বসলো কত, 208 আর 3 211 জন বসলো। ঠিক আছে, কিন্তু ওই 3 জন বয়কট করেছে, কিন্তু আমরা আলাদা হইনি। এবার কি আসলো, যখন ইন্ডিপেন্ডেন্স একটা লাগু হয়ে গেল, তখন তার ওই সিটটাকে আমার ধরে লাভ নাই, কারণ পাকিস্তানের এরিয়া তো চলে যাচ্ছে বাইরে। আমার আমার ওকে নিয়ে আমার কোনো, ও মরলো না জিও, ওর কি করলো না করলো আলাদা, একটি বলে দিল, তারা আলাদা আলাদা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হবে, তারা আলাদা আলাদা ভাবে, ওই ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টে বলা হলো আলাদা ভাবে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হবে, এবং তারা আলাদা আলাদা ভাবে আইন বানাবে, সরি আইন কেন, কনস্টিটিউশন বানাবে। তাহলে ও আলাদা যখন হয়ে গেছে, ও বানালো না থাকলো কি হলো, আমার কোনো যায় আসে না, আমার কোনো প্রয়োজন নেই। আমি ওর যে সিট ছিল সেই সিটটাকে তাহলে আমরা বাদ দিয়ে দেবো, তাকে মুছিয়ে দেবো, তাকে আমরা দেশ হিসাবে তাকে আমরা আর আমার মানছি না, মানে আমার দিকে রাখছি না। তাহলে 296টা যে আমাদের টোটাল ব্রিটিশ ইন্ডিয়া ছিল, সে ব্রিটিশ ইন্ডিয়ার এরিয়া তো পাকিস্তানের মধ্যেও ছিল, ইন্ডিয়ার মধ্যে ছিল, প্রিন্সেস লিস্টেড পাকিস্তানের মধ্যে ছিল, ইন্ডিয়ার মধ্যে ছিল। তাহলে ওই 23টা প্রিন্সেস লিস্টেডকে আমরা বাদ দিলাম, যেটা পাকিস্তানের মধ্যে পড়ে গেল, তাহলে সেই সিটটা আসলো কত, 70। আর 296টা যে ব্রিটিশ ইন্ডিয়া, তার মধ্যে আমরা কি করলাম, এখানে আমরা যে মাইনাস করলে যে সংখ্যাটা আছে, সেই সংখ্যাটা 89 সামথিং হচ্ছে, এটাকে বাদ দিয়ে আমাদের কত হলো, আমরা 299। তাহলে আমাদের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি আমাদের, তার স্ট্রেংথ কত হলো, 299টা। ক্লিয়ার? তাহলে 299টা, আগে কত ছিল, আগে কিন্তু ছিল 389, প্রিন্সেস লিস্টেড আর ব্রিটিশ ইন্ডিয়াকে যদি ধরে থাকলে 389, 296 প্লাস 93, 389। এখন আমার বাদ দিয়ে প্রিন্সেস লিস্টেড 70 আর 229, আমার টোটাল কত হচ্ছে, 299টা আমার, 299টা আমার সিট সংখ্যা হচ্ছে, যারা মিলে কি হবে, আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি আমাদের তৈরি হলো। তাহলে আমরা এতদূর বুঝতে পারলাম, এই জায়গাটা একটু ক্রিটিক্যাল, এই নাম্বারের ব্যাপারটা, এটা তোমরা যদি একটু ভালোভাবে ধ্যান করে বোঝো, তাহলে আমারই মনে রাখতে একটা সময় অসুবিধা হতো, কিন্তু এখন যেমন ব্যাপারটা ঠিক আমরা বুঝে গেছি, আমাকে বুঝতে হবে। তাহলে যখন ব্রিটিশ ইন্ডিয়ার টোটাল আমাদের আনডিভাইডেড ইন্ডিয়া ছিল, তখন 389টা সিট ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যার মধ্যে পাকিস্তান ইনক্লুডেড, বাংলাদেশ, প্রেজেন্ট বাংলাদেশ ইনক্লুডেড। তার মধ্যে 296টা, 292টা হচ্ছে আমাদের 11টা স্টেটের মধ্যে, 11টা হচ্ছে 4টা হচ্ছে কমিশনারেটের মধ্যে, আর 93টা প্রিন্সিপাল স্টেট। এবার ওর মধ্যে ওই যে 296টার মধ্যে
একটা জিনিস তো আমাকে, এটা আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, এই 296টা জায়গাটা কিন্তু প্রভিন্স থেকে ভোটার ইলেক্টেড হয়ে এসছে, কিন্তু এই 93টা কি, এই 93টা হচ্ছে নমিনেটেড। নমিনেটেড কি মানে ওই রাজ্যের প্রিন্সিপাল স্টেট রাজ্যের যে রাজা আছে সে যাকে নমিনেট করবে, যা তুমি আমার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য সেই। তাহলে আমাদের 296টার মধ্যে ভোট হয়েছিল কত, 208, 73, 15, 208 জন 73 মুসলিম বয়কট করে দিল, 208 জন ইন্ডিপেন্ডেন্ট 3 জন, 211 জন মিলে প্রথম সভা তৈরি হয়। সেই সভাতে তারা বেশ কিছু অবজেক্টিভ রেজুলেশন, তার দুদিন পরে 9 ডিসেম্বর 11 ডিসেম্বর আমরা পার্মানেন্ট এই প্রায় 13 ডিসেম্বর আমরা অবজেক্টিভ রেজুলেশন মুভ করি, এবং সে ওটাকে সবাই মিলে আমরা এই অবজেক্টিভ রেজুলেশনের উদ্দেশ্য যে আমাদের ইন্ডিয়া কি রকম টাইপের হবে, কি দেশ আমরা তৈরি হতে যাচ্ছি তার একটা খসড়া পেশ হয়, এবং সেই খসড়াটাকে সবাই মিলে আমরা গ্রহণ করি জানুয়ারি 1947 সালে। আমরা তার মধ্যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আরেকটা কি করে, ন্যাশনাল ফ্ল্যাগ 22শে জুলাই আমরা 1947 সালে করি। এবং আমাদের একটা মজার জিনিস আছে, আমরা 3টে জিনিস আমরা এখানে আরো জিনিস আমরা অ্যাড করি, সেটা হচ্ছে প্রেসিডেন্টকে আমরা অ্যাড করি, ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যানথেম আমরা আমাদের দেশের জন্য কি করি 1950 জানুয়ারি। এই যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো আমাদের এই 299, সেই স্ট্রেন্থ কি করলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 11টা সেশন। 11টা সেশন, আমাদের সেশন মানে কি, আমাদের যেমন এখন প্রেজেন্ট পার্লামেন্টে কি হয় সেশন বলি আমরা, 3টে সেশন থাকে আমাদের, ঠিক আছে। আমাদের কি বাজেট সেশন, উইন্টার সেশন আর মনসুন সেশন, আমাদের এই 3টে সেশন কি হয়, একটা 2-3 মাসের একটা টাইম, যে টাইমে কি থাকে পার্লামেন্টের মেম্বাররা বসে বিভিন্ন আইন কানুন বের করে, বানায়, মানে একটা টাইম পিরিয়ড, একটা সেশন একটা টাইম পিরিয়ড, ঠিক আছে। আমাদের যেমন এখন কি হয়, আমাদের প্রত্যেক বছর 3বার আমাদের পার্লামেন্ট বসবে, 3টে সেশন বসে, তার টাইম লাইন আমরা পড়ে নেবো কতদিন থেকে কত 3টে সেশন আমরা বসি। তাহলে এরকম বেশ কিছুদিন ধরে আমাদের যেমন প্রথম সেশন কি দেখলাম আমরা 9 ডিসেম্বর শুরু হয়েছিল 1946, বেশ কিছুদিন চলে, ঠিক আছে। সেই রকম ভাবে খাপে 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 একটা টাইম লাইন ধরে 1 মাস 2 মাস এরকম ধরে আমরা সেশন বসি। তাহলে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এরকম কোশ্চেন আসতে পারে কতদিন, 11 বার সেশনটা বসে, 11 বার। আমরা যেমন এখন বছরে কি করি 3টে সেশন পার্লামেন্টে হয়, ঠিক আছে। ঠিক এইরকম আমাদের কি হয় অলমোস্ট 3 বছর, এটা অনেক কোশ্চেন আসে পরীক্ষাতে, 2 বছর 11 মাস 18 দিন, অলমোস্ট 3 বছর আমরা কি করি আমাদের কনস্টিটিউশনটা তৈরি করার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 9 ডিসেম্বরের পর, 9 ডিসেম্বর 1946 পর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি 11টা সেশনের মাধ্যমে 3 বছরের মাধ্যমে আমাদের কনস্টিটিউশন আমরা কি করি, আমরা আমাদের নিজের জন্য লাগু করি। আরো কিছু আছে, দ্য কনস্টিটিউশন মেকার গন থ্রু 60টা দেশের কনস্টিটিউশন আমরা পড়াশোনা করি, ড্রাফটিং, আমরা যে আমাদের কনস্টিটিউশনটা তৈরি করব তার জন্য আমরা বিভিন্ন দেশের কনস্টিটিউশনকে মোটামুটি কি করি পড়ালেখা করি, করে মূলত আমরা দেখব যে 15টা দেশের থেকে আমরা বেশি আমরা গ্রহণ করেছি, এই জিনিসটা এই দেশ থেকে নিব, এই জিনিসটা যেমন আমি ডিপিএসপি বলে আছে ফান্ডামেন্টাল রাইটস আমরা নিই ইউএসএ থেকে, আমাদের মৌলিক অধিকার ইউএসএ থেকে নিই, একটা কোনো কিছু রাশিয়া থেকে নিই, ডিপিএসপি আইরিশ কনস্টিটিউশন থেকে থেকে হ্যাঁ, এরকম বিভিন্ন কনস্টিটিউশন থেকে আমরা দেশের ভালো জিনিসটাকে আমরা ওখান থেকে তুলি। আবার কি তার থেকে আরো একটা জিনিস আছে, যেমন 1935 এর যে অ্যাক্ট হয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট করেছিল, তার প্রায় 70% আমরা আমাদের যে প্রেজেন্ট কনস্টিটিউশন থেকে তার কনসেপ্ট আমরা ধারণা নিই। আমরা খুব সুন্দরভাবে, আমি একটা জিনিস বলছি যেটা আমার গর্ববোধ হয়, যে ভারতের সংবিধান খুব একটা সুন্দর সংবিধান, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো সংবিধান, এর থেকে ভালো সংবিধান হার্ডলি কোনো দেশে আছে বলে আমার সন্দেহ। সবচেয়ে লিখিত সবচেয়ে পৃথিবীর মধ্যে সব থেকে বড় লিখিত সংবিধান। একটা মজার গল্প আছে যে আমাদের যে এই সংবিধান আছে, সেই সংবিধানের যে আমরা সংবিধানটা পেয়েছি তার 70% আমরা পেয়েছি, আমরা কোথা থেকে পেয়েছি 1935 এর যে অ্যাক্ট আছে, সেই একটা কে পাশ করেছিল, সে একটা পাশ করেছিল আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট পাশ করেছিল সে একটা। তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে 1935, তার 70% অ্যাক্ট আমরা কোথা থেকে পাই, আমাদের এই গভর্নমেন্টের অ্যাক্ট আমরা এখান থেকে পাই। তাহলে এই যে ব্রিটিশ গভর্নমেন্ট এই অ্যাক্টটাকে পাশ করেছিল 1935, স্টিল নাও ডেটে ব্রিটিশ পার্লামেন্টে পাশ করা সবচেয়ে বড় আইন হচ্ছে এটা। তার মানে আমরা এখানে বুঝতে পারি যে আমাদের ভারতবর্ষের সংবিধান, লিখিত সংবিধান কত বড় সংবিধান, যে ব্রিটিশ গভর্নমেন্ট, মানে ইংল্যান্ড যে একটা দেশ, সেই পার্লামেন্টের পাশ করা ভারতের আইন, ভারতের জন্য তোরা করেছিল এই একটা 1935 অ্যাক্ট কার জন্য ছিল, ইন্ডিয়াকে রুলস করার জন্য। 1935
অ্যাক্ট স্টিল ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া সবচেয়ে বড় আইন। এখন পর্যন্ত ওদের আইনে এই অ্যাক্টের চেয়ে বড় অ্যাক্ট ওরা পাস করেনি। তাহলে আমরা কি দেখলাম, আমরা সুন্দরভাবে জিনিসটা বুঝে নিলাম যে আমাদের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল তার কম্পোজিশন 389, যাতে 296 জন আমরা কি দেখেছি, আমরা ব্রিটিশ ইন্ডিয়া থেকে 292 জনকে 11টা প্রভিন্স থেকে এসেছিল, 4 জন কমিশনারেট যেটাকে আমরা ইউনিয়ন টেরিটরি এখন বলছি, তার মধ্যে মুসলিম যারা জিতে 208 জন কংগ্রেস থেকে, 73 জন এবং 15 জন প্রথম বয়কট করলে 211 জন আমরা খুব সুন্দরভাবে তোমাদেরকে এগে বুঝিয়ে দিয়েছি। তারপরে আমরা কি করলাম, আমরা যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট লাগু হয়ে গেল, যেখানে আমরা কি দেখলাম যে দুটো দেশ আলাদা আলাদা হয়ে তৈরি হলো, দুটো আলাদা আলাদা দেশ, যেহেতু আনডিভাইডেড দেশে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, তারপর যখন দুটো দেশ হলো তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যখন ভাগ হয়ে যাবে, পাকিস্তানের সাথে যেন কোনো সম্পর্কই নাই, তাহলে আমরা কি করলাম, ওদের সিটগুলোকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমাদের প্রথম স্ট্রেঞ্জ হলো, ওখান থেকে আমাদের ব্রিটিশ ইন্ডিয়া থেকে বাদ দিয়েছি এতগুলো, 296 229 বাদ দিলে যত সংখ্যা সেটা বাদ দিয়েছি, আর এখানে 23টা বাদ দিয়েছি প্রিন্সেস লিস্টেড থেকে। টোটাল আমরা কত পেয়েছি, 299টা সদস্য সংখ্যা আমরা পেলাম এবার নতুন স্ট্রাকচারে, যারা কনস্টিটিউশন অ্যাসেম্বলির আমরা সদস্য। তাহলে আমরা কি দেখলাম, আর কি দেখলাম, যে 11টা সেশন জিনিসটা আমরা কি বুঝলাম, যে আমাদের যে পার্লামেন্ট আছে এখন প্রেজেন্ট পার্লামেন্টে আমাদের বছরে 3টে সেশন বসে একটা ফেজে, দেখা যাচ্ছে এটা 2 মাস, ওটা 3 মাস, এরকম সেশন বসে। তাহলে এইরকম 3 বছর ধরে ওরা 2 বছর 11 মাস 18 দিনে 11টা সেশন করে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যেই কনস্টিটিউশন অ্যাসেম্বলির 11টা সেশনের মাধ্যমে আমরা কনস্টিটিউশন আমরা পাস করি। এখানে 60টা দেশের কনস্টিটিউশন পড়া হয়, দেখা হয়। আচ্ছা, ড্রাফট কনস্টিটিউশন ওয়াজ কনসিডার্ড ফর, এত আমাদের যে ড্রাফট কনস্টিটিউশন 114 দিন ধরেই হয়। আমাদের টোটাল কনস্টিটিউশনের খরচ এই কনস্টিটিউশন বানাতে, এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি যে বানাতে আমাদের কতটা খরচ হয়, 64 লাখ টাকা তখন, যেটা হয়তো এখন আরো বেশি, অনেক অনেক বেশি। একটা ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউশন, ফাইনাল সেশনস অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি, আমাদের লাস্ট, মানে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে আমরা একটা কনস্টিটিউশন চলে এসেছি। সেই কনস্টিটিউশন আমাদের লাস্ট ফাইনাল সেশন আমরা কবে বসি, 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি 1950। সেই 24শে জানুয়ারি 1950 কিন্তু আমরা কিছু আরো নতুন কিছু করি, ন্যাশনাল অ্যানথেম আমরা করি, আমরা ন্যাশনাল সং করি এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমরা করি এই 24শে জানুয়ারি। এবার একটা মজার বিষয় আছে, আমাদের কনস্টিটিউশন কিন্তু মোটামুটি ফাইনাল হয়ে গেছিল আমাদের কবে, আমরা এটা জানি 26শে নভেম্বর। এনঅ্যাক্ট বলি, মানে আমরা নিজেদেরকে আমরা এনঅ্যাক্ট করছি কবে, 26শে নভেম্বর। 26শে নভেম্বর কবে, 1949। এই দিনে আমরা কি করি, আমাদের এই কনস্টিটিউশন এনঅ্যাক্ট করি। এনঅ্যাক্ট করি মানে আমাদের প্রতি আমরা অর্পণ করে ফেলি। এটা ডিস্টার্ব করছে। 26শে নভেম্বর, তারপরে কিছুদিন পর আমরা যখন এনঅ্যাক্ট করি, কিন্তু আমাদের কমেন্টস মানে শুরু হয় কবে থেকে, আমরা এখান থেকে কিছু প্রভিনশন সেদিন থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ, কিছু প্রভিন্স আমাদের মানে কিছু নিয়ম তখন থেকে লাগু হয়ে যায়, কিন্তু কিছু নিয়ম আমরা একদম আনুষ্ঠানিকভাবে আমরা কবে করি, আমরা আনুষ্ঠানিকভাবে 26শে আমরা কি জ্যান 1950। আর তার দুদিন আগে আমরা কি দেখলাম, দুদিন আগে আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেহেতু হয়ে গেছে, আমাদের কনস্টিটিউশনের ড্রাফট সাইন হয়ে গেছে, আমরা নিজেকে এনঅ্যাক্ট করে ফেলেছি। তার ফাইনাল এই দুদিন আগে, এই 26শে জানুয়ারি 1950 কি করলাম, আমরা এই কনস্টিটিউশনকে আমরা চালু করে দিলাম। তো তার দুদিন আগে লাস্ট আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেশন হয়, সেটা কত তারিখে দেখো, 24শে জানুয়ারি। দুদিন আগে লাস্ট কনস্টিটিউশন অ্যাসেম্বলি আমাদের হয়। এটার জন্য একটা আমরা জানি যে 26শে জানুয়ারি কেন ধরলাম, কারণ বারবার চলে যাচ্ছে কেন এটা ডিসপ্লেটা, এত আজকের ক্লাসটা আমার সব থেকে ভালো হলো, আর আজকে এত ডিস্টার্ব। 26শে জানুয়ারি 1950 সালে আমাদের কি হলো, আমাদের এখান থেকে কনস্টিটিউশন আমাদের চালু হয়ে গেল, কমেন্টস হয়ে গেল, কিন্তু আমাদের এনঅ্যাক্ট বা সাইন হয়েছিল 1949 26শে নভেম্বর। তাহলে আমাদের ফাইনাল সেশন আমরা কবে পেয়েছি, এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফাইনাল সেশন আমরা বসি 24শে জানুয়ারি 1950। তার দুদিন পর আমাদের কনস্টিটিউশন আমাদের জন্য লাগু হয়ে যায়। ঠিক আছে, আমরা কিন্তু স্বাধীন হয়ে গেছি, কিন্তু তারপরে আমাদের কনস্টিটিউশনটা তৈরি হয় ফাইনাল। এই কনস্টিটিউশনের ডিটেল বলা আছে, কিভাবে ভোট হবে, কিভাবে সিটিজেনশিপ পাবো, আমাদের কিভাবে আর কে ফান্ডামেন্টাল রাইটস কি, সব এই দিন থেকে পাই আমরা, এই 26শে জানুয়ারি। কিন্তু যেমন আমরা নভেম্বর থেকে আমরা কি পাই, নভেম্বর থেকে কয়েকটা জিনিস চালু হয়েছিল, যেমন সিটিজেনশিপ।
নাগরিকত্ব জিনিসটা কিন্তু ওই নভেম্বর 26 নভেম্বর 1949 চালু হয়। কিন্তু তারপরে অন্যান্য কিছু জিনিস যেগুলো ধরো ফান্ডামেন্টালাইজ বলো, আরো অন্য কিছু জিনিস যেগুলো আমরা 26 থেকে করি। 24 জানুয়ারি আমাদের লাস্ট কি হয়, কনস্টিটিউশন অ্যাসেম্বলির পদ আমরা সেশন তৈরি হয়। তাহলে আমরা এটা আমরা একদম ক্লিয়ার করে নিয়েছি। তাহলে আমরা নেক্সট কি দেখব, যে এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কিছু মেজর কমিটি ছিল। ওকে, যেই কমিটিগুলো কি করবে, তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ধরো সুন্দর করে আর একটা বুঝি নেই, তাহলে আমার 299টা লোক আছে, যেই 299টার মধ্যে এখান থেকে একটা কমিটি করছি যেখানে 5টা লোক থাকছে, ওখানে একটা কমিটি করছে 5টা লোক থাকছে, তারা বিভিন্ন বিভিন্ন জিনিসকে আমরা দেখবো। যেমন প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, যেমন এই যে এই ব্যক্তি যিনি ছিলেন, আমরা নাম শুনেছি আমার সর্দার ভাই প্যাটেল, ইনি মূলত কি করতো, যে আমাদের আমাদের যে ইন্ডিয়ার যে ইউনিফর্ম ইন্ডিয়া প্রিন্সেসলি স্টেটের সাথে বসা ই করা, এগুলো পুরো ব্যাপারটা প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির কে ছিল চেয়ারম্যান, সর্দার প্যাটেল। আর একটা কে ছিল ইউনিয়ন পাওয়ার কমিটির মধ্যে চেয়ারম্যান ছিল জওহরলাল নেহরু, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির মধ্যে জওহরলাল নেহরু, ড্রাফটিং কমিটি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। যে 299টা যে মানুষ যে আমরা দেখলাম, তারা বিভিন্ন কমিটিতে ভাগ হয়ে গেছিল, এই কমিটি যে কমিটিগুলো তাদের কাজ করছিল, সবচেয়ে ইম্পর্টেন্ট কমিটি হচ্ছে কারা ছিল, ড্রাফটিং কমিটি, যে কনস্টিটিউশনের খসড়া তৈরি করবে কনস্টিটিউশন বিভিন্ন দেশ থেকে নিয়ে, যার চেয়ারম্যান কে ছিল বি আর আম্বেদকর। কনস্টিটিউশন কমিটি, ড্রাফটিং কমিটি, এই কমিটিতে কতজন সদস্য ছিল, 7 জন মিলে, 7 জন ব্যক্তি। তাহলে আমাদের 399 জন 299 জন লোক ছিল, তার মধ্যে আমরা একটা কমিটি পাই। এরকম বেশ কয়েকটা মেজর কমিটির মধ্যে 5টা কমিটি আমরা, এগুলো যেগুলো কোশ্চেন আসে পরীক্ষাতে, ইউনিয়ন পাওয়ার বা ইউনিয়ন যেখানে আছে, আমি এইভাবে মনে রেখেছিলাম, ইউনিয়ন যেখানে লেখা আছে সেটাকে জওহরলাল নেহরু প্রভিন্স, মানে আমরা দেখবো, আমরা এটা ইতিহাসে বা কনস্টিটিউশনে পড়বো যে সর্দার বল্লভভাই প্যাটেল কি করেছিল, আমাদের যে পুরো যে এখন ইউনিফর্ম ইন্ডিয়া আছে, সেই ইউনিফর্মকে গঠন করার জন্য ওনার খুব রোলস আছে। প্রিন্সেসলি স্টেটকে নেওয়া, বেশ কিছু স্টেট ছিল যারা তখনও কিছুদিন স্বাধীন ছিল, যেমন হায়দ্রাবাদ ছিল, বেশ কিছু স্টেট ছিল, তাদেরকে দখল করা, এই ব্যাপারটা পুরো কয়েকটা যেই জিনিসগুলো আমরা দেখেছিলাম, যে ভারতবর্ষের রূপকার বা ভারত যে প্রেজেন্ট ইন্ডিয়া আছে তার রূপকার সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি কি করতেন, পুরো ইন্ডিয়াটাকে কমপ্লিট করেছিল। আচ্ছা, আমাদের কনস্টিটিউশনের আওতায় নিয়ে আসা, আমাদের আমাদের সোভারেন্টিতে আনা। তো প্রভিন্সিয়াল কমিটি, যার নাম হচ্ছে সর্দার চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, তার একটা বিশাল বড় রোল ছিল। তাহলে আমরা বেজরে 5টা কমিটি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কমিটি আমরা যেটা এখন পড়ছি সেটা কি, ড্রাফটিং কমিটি, যে কনস্টিটিউশনাল ড্রাফট খসড়া তৈরি করেছিল। এবং আমরা দেখলাম কতগুলো দেশ থেকে নিয়েছে, কি করেছে না করেছে। তো একটা জিনিস যেটা আমি দেখলাম, যে আমাদের 7 জন কনস্টিটিউশনাল ড্রাফটিং কমিটি থেকে ছিল, 7 জন ইফ ক্লিন 7 জন আমাদের সদস্য সংখ্যা ছিল, যে 7 জন সদস্য আমাদের কি কনস্টিটিউশন তৈরি করতে হেল্প করেছে। বেশ কিছু মাইনর কমিটি ছিল, যে মাইনর কমিটিগুলো আমরা যদি মনে রাখতে পারি ভালো, আমি বিশেষ যদি দিতে হয় তাহলে আমাকে এগুলো রাখতে হবে, কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নাই, তাও আমরা এগুলো পড়ে নেব। ফাইন্যান্স এন্ড স্টাফ কমিটি কে ছিল, রাজেন্দ্র প্রসাদ কে ছিল আমাদের। আরেকটা জিনিস আমরা দেখলাম, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আমাদের ফার্স্ট চেয়ারম্যান, আমাদের যে প্রথম সভা হয়েছিল 9 ডিসেম্বর 1946, এবং সেই প্রথম সভার যে প্রেসিডেন্ট কে ছিল, শশীন্দ্র সিনহা। কি ছিল, ফ্রেঞ্চ ফ্রেঞ্চ সিস্টেমে তখন একটা সিস্টেম ছিল, যে প্রথম সভাতে যেহেতু কেউ ইলেক্ট হয় না, সেখানে কি হবে, যে আমাদের সবচেয়ে যে বয়স্ক ব্যক্তি থাকে, সেই বয়স্ক ব্যক্তিকে আমরা চেয়ারম্যান বানিয়েছিলাম। তার 2 দিন পর কি হয়, রাজেন্দ্র প্রসাদকে আমরা ভোটাভুটির মাধ্যমে আমরা প্রেসিডেন্ট বানাই। ক্রেডেন্সিয়ালস কমিটি, যার ছিল আল্লাদি কৃষ্ণামাচারী আর্য়া। হাউস কমিটি কে ছিল পট্টাভি সীতারাম, এগুলো খুব ইম্পর্টেন্ট নাম। অর্ডার অফ দ্য বিজনেস কমিটি, এই কমিটিগুলো মূলত যে আমাদের এখন কি দেখবে, আমরা যদি এখন প্রেজেন্ট কনস্টিটিউশন সব পড়ি, আমাদের যে কনস্টিটিউশন দেখবে অনেক কমিটি আছে, ঠিক আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই যে এই বিভিন্ন কমিটি আছে কনস্টিটিউশনের মধ্যে, আমাদের পার্লামেন্টের মধ্যে, ঠিক তখনও এইরকম আমাদের কমিটি, যে এই পার্টটা দেখবে, যে এই পার্টটা দেখবে। হ্যাঁ, অর্ডার অফ বিজনেস কমিটি হবে কি, কে মুন্সি, মানে এই যে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে ফাংশনস কি ব্যবহার হবে, তার তার প্রসিডিওর, তার রুলস নিয়ম হ্যান ত্যান, এইসব ব্যাপারগুলো আমাদের বিজনেস কমিটি। ফিনান্স স্টাফ কমিটি, এটা কে দেখতো, রাজেন্দ্র প্রসাদ। ক্রেডেন্সিয়ালস ব্যাপারটা দেখতো হাউস অফ কমিটি পট্টাভি সীতারাম। অ্যাডহক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ রাজেন্দ্র প্রসাদ। আর লিঙ্গুইস্টিক প্রভিন্সিয়ালস কমিটি এস কে ধর। এই বিভিন্ন কমিটি চেয়ারম্যান গুলোকে শুধু আমাদের নাম মনে রাখলে হবে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কমিটি আমাদের কনস্টিটিউশনের মধ্যে ড্রাফটিং কমিটি,
ড্রাফটিং মানেই বাংলা খসড়া বানানো। বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি 60টা দেশ থেকে আমরা কি করি আমাদের কনস্টিটিউশনকে পড়াশোনা করি। মূলত 15টা দেশ থেকে আমরা কি করি 15টা দেশের বিভিন্ন বিভিন্ন মূল মূল পোর্শন আমরা তুলে আমাদের কনস্টিটিউশন ইনকর্পোরেট করি। তার মধ্যে আমাদের কনস্টিটিউশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমরা নিয়েছি কোথা থেকে, ইউএসএ থেকে, যেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল রাইটস। আমাদের কনস্টিটিউশনকে যদি আমরা দেখি, এই 2-4টে জিনিস বাদ দিয়ে আগের যে আমাদের প্রভিন্সিয়াল সিস্টেম ছিল, আমাদের ইউনিয়ন এন্ড স্টেট, সেই ব্যাপারগুলো কিন্তু অলরেডি আগের আমরা অ্যাক্ট গুলোতে আমরা পেয়ে গেছি, 1935 অ্যাক্ট। কিন্তু মূলত আমাদের খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমরা নতুন দেশ হিসাবে আত্মগোপন করলাম, আমরা নিজেকে আত্মপ্রকাশ করলাম, সেক্ষেত্রে আমরা নিজের দেশ হিসাবে আমাদের সিটিজেনশিপকে আমরা কিছু রাইট দিয়েছিলাম, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। যে মৌলিক অধিকারটা আমরা মূলত আমরা ইউএসএ থেকে নিয়েছিলাম। আর একটা যেটা আছে, যেটা আমাদের 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 কনস্টিটিউশনের জান বলা যায়, মেইন পার্ট, দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস আর ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আমরা কোন দেশ থেকে নিই, আইরিশ কনস্টিটিউশন থেকে। আইরিশরা আবার কোথা থেকে নিয়েছিল, স্পেন থেকে নিয়েছিল। অ্যাকচুয়ালি বিভিন্ন এটার যে কনসেপ্ট বা ধারণা আছে, আমরা মূলত যেই দেশ থেকে আমরা পেয়েছি ভালো, যেটা এখান থেকে নেওয়া যেতে পারে, সেই জিনিসগুলো আমরা নিয়েছিলাম। তাহলে ড্রাফটিং কমিটি আমাদের কবে ফিক্সড হয়, একটা আমি তোমাদেরকে ভালো করে এই জিনিসটা আর আর বলছি না, অনেকবার বুঝিয়েছি, জলের মতো বুঝিয়ে দিয়েছি, যে আমরা 15ই ডিসেম্বর যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে আমরা আলাদা হয়ে গেলাম, আমরা আনডিভাইডেড ইন্ডিয়ার মধ্যে আমাদের একটা কম্পোজিশন ছিল, কম্পোজিশন মানে একটা নাম্বার ছিল, যে নাম্বারে কনস্টিটিউশন অ্যাসেম্বলির লোকজন থাকবে। কিন্তু আমরা যখন আমরা ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে ডিভাইড হয়ে গেলাম এবং দুটো আলাদা আলাদা দেশ আমরা তৈরি করে নিলাম, আলাদা আলাদা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করলাম, তারপরে আমরা কি করেছি 15ই আগস্ট, তার 14 দিন পর আমরা কি করলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা কমিটি একটা গঠন করলাম। যে কমিটি প্রথম, এই ডেটটা মনে রাখা খুব প্রয়োজন, ইম্পর্টেন্ট, যে আমরা 29 আগস্ট 1947 সালে কি করি, ড্রাফটিং কমিটিকে আমরা গঠন করি। যে ড্রাফটিং কমিটিতে কজন ব্যক্তি ছিলেন, 6-7 জন। এই 7 জন, এই 7 জনের মধ্যে বি আর আম্বেদকর ছিল চেয়ারম্যান, ছিলেন ইনি। ওকে, এই কমিটি, যেই এই ড্রাফটিং কমিটির শুধু কাজ কি ছিল, বিভিন্ন দেশ থেকে কনস্টিটিউশনকে দেখা, পড়া এবং তার থেকে বেস্টটাকে বানানো। আগে বললাম যে ভারত পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম কনস্টিটিউশন আমাদের ভারতবর্ষে, কারণ আমরা বিভিন্ন দেশের বেস্ট যে পলিসিটা আছে সেগুলোকে আমরা নিয়েছিলাম। তাহলে আমরা দেখলাম এই 7 জন আছে, যেখানে কে কে, গোপালস্বামী আয়েঙ্গার আছে, আলাদি কৃষ্ণাচারী আইয়ার, কে এম মুন্সি, শাহেদ মোহাম্মদ সালাউদ্দিন, মাধব রাও এবং কৃষ্ণাচারী, এই 7 জন ছিলেন আমাদের ড্রাফটিং কমিটির সদস্য। বারবার এটা আমার কি যে হচ্ছে। আর কিছু আমরা ইম্পর্টেন্স ফ্যাক্ট আমরা দেখে নেব। কি দেখলাম, অলরেডি আমি বারবার বলেছি, এত কনস্টিটিউশন অ্যাডপ্ট কবে হয়, আমরা নিজের প্রতি অ্যাডপ্ট করি কবে, অ্যাডপ্ট করি আমরা 26শে নভেম্বর 1950। আর কেম ইনটু ফোর্স বা কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, শুরু হয় অ্যাকচুয়ালি যেদিন আমরা কনস্টিটিউশন অ্যাডপ্ট করি 26শে নভেম্বর 1950। এখানে বেশ, এই যে আমাদের পুরো কনস্টিটিউশনের পার্ট আছে 22টা, সেই 22টা পার্ট কিন্তু তৈরি হয়ে রেডি হয়ে 395টা আর্টিকেলস আমরা রেডি হয়ে, আমাদের 8টা শিডিউল রেডি, সাইন কিন্তু হয়ে যায়। কিন্তু সাইন হয়ে কিন্তু আমরা সেদিনই আমরা লাগু করিনি, আমরা জাস্ট অ্যাডপ্ট করে নিলাম, মানে আমরা ধারণ করলাম। লাগু কবে করলাম আমরা, কেম ইনটু ফোর্স 26শে জানুয়ারি 1950। কেন 1930 সালের 26শে জানুয়ারি আমরা কি করি, পূর্ণ স্বরাজের একটা দাবি করি করাচি অধিবেশনে, যে আমরা আজ থেকে স্বাধীন দেশ। তাই এই দিনটাকে আমরা, যেহেতু 15ই আগস্ট 1947 সালে স্বাধীনতা পেয়ে গেছি, তাই এই দিনটাকে আমরা মেমোরেবল করার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম এই দিকে, যে না, এই দিনে আমরা যদি কনস্টিটিউশনটা পড়ি, প্রিয়াম্বেলটা পড়ি, সেই প্রিয়াম্বেলে যে ডেটটা লেখা থাকে, যে আমরা কোন দিনে আমরা এই কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করি, সেই ডেটটা কিন্তু এই ডেটটা 26শে জানুয়ারি 1950 বলা থাকে। এই দিনে আমরা ভারতীয়রা আমরা নিজেদের প্রতি আমরা কনস্টিটিউশন মেনে নিলাম এবং অর্পণ করলাম আমাদের প্রতি, কিন্তু সেটা লাগু হয় আমাদের 26শে। কিন্তু এই ডেটে যেদিন আমাদের অ্যাডপ্ট করি, সেদিনই কিন্তু বেশ কিছু ফাংশন, যেমন আমরা কি দেখি, সিটিজেনশিপ বা আরো কিছু ফাংশন আছে যেগুলো আমরা এই দিনই চালু হয়ে যায়। কিন্তু তা বাদ দিয়ে আরো কিছু জিনিস যেগুলো আমরা এই ডেট থেকে জানি। সিম্বল অফ দ্য কনস্টিটিউশন আমরা কি, এগুলো আমাদের জিকে ছোট ছোট ওয়ান লাইনের কোশ্চেন আসতে পারে। সিম্বল অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, সভা পরিষদের সিম্বল কি ছিল, এলিফ্যান্ট। কনস্টিটিউশন অ্যাজলে বি এন রাও, কনস্টিটিউশন অ্যাসেম্বলি কে অ্যাডভাইজার হিসাবে, মানে আমরা থাকি না বিভিন্ন জায়গায় নাম শুনেছি অ্যাডভাইজার,
অ্যাডভাইসকে অ্যাডভাইস করে কোন একটা ব্যাপারে। তো আমাদের কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে অ্যাডভাইজার কে ছিলেন? বি এন রাও। আচ্ছা, চিফ ড্রাফটসম্যান অফ দ্য কনস্টিটিউশন এস এন মুখার্জি। চিফ ড্রাফটসম্যান অফ দ্য নাম ছিল কে? এস এন মুখার্জি। এগুলো আমাদের জেনে রাখা যায়। ক্যালিগ্রাফার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে যিনি কনস্টিটিউশনটা পুরো হাতে লিখেছিলেন। এখনো আমাদের আমাদের পার্লামেন্টে এই অরিজিনাল কনস্টিটিউশনটা আমাদের রাখা আছে, যেখানে কি প্রেম বিহারী রায়জাদা ইনি কি পুরো পুরো কনস্টিটিউশনটা হাতে লিখেছিল। এনার অসাধারণ হাতের লেখা, এখনো মানুষ দেখলে মানে তাক লেগে যাবে এরকম। ক্যালিগ্রাফার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে পুরো কনস্টিটিউশন নিজের হাতে লিখেছিল, তার নাম কি? প্রেম বিহারী রায়জাদা। আর চিফ জাস্টিস অফ দ্য কনস্টিটিউশন কি? এস এন মুখার্জি। আচ্ছা, বিউটিফাইড এন্ড ডেকোরেটেড বাই, মানে আমাদের কনস্টিটিউশন যদি আমরা দেখি, গুগল করি, তাহলে দেখবো কনস্টিটিউশনটা লেখা আছে, তার বাইরে যে বাইরে পোর্শনটা সুসজ্জিত করে লেখা, যেমন আমরা যেমন দেখছি না, এই জায়গাটা লিখছি, এগুলো কি, এগুলো এগুলো দিয়েছি, এগুলো দিয়েছি ভালো দেখাশোনার জন্য। বিউটিফাইড এন্ড ডেকোরেটেড বাই, সেই জিনিসটা করেছিল কি? বিহার রাম মনোহর সিনহা এন্ড নন্দলাল বোস। এই জিনিসটা আমাদের এই বিউটিফাই বা ডেকোরেটেড করেছিল রাম মনোহর সিনহা বা নন্দলাল বোস। সাইলেন্ট ফিচার অফ দ্য কনস্টিটিউশন, কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে। লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিখিত কনস্টিটিউশন, সবচেয়ে বড় লিখিত কনস্টিটিউশন কে? ইন্ডিয়ার কনস্টিটিউশন। রিটেন লাইক আমেরিকান কনস্টিটিউশন, অরিজিনাল কনস্টিটিউশন কন্টেন্ট প্রিয়াম্বল। আমরা এটা এখনই বললাম যে আমাদের যে অরিজিনাল কনস্টিটিউশন, এটা বহুদিন আমি বলেছি এর আগের ক্লাসে, আমাদের যে কনস্টিটিউশনে কি কি আছে? প্রিয়াম্বল আছে একটা, 395টা আর্টিকেলস আছে, 22টা পার্ট আছে, 8টা শিডিউল আছে। এর মধ্যে বেসিক ইউনিট হচ্ছে এটা, বেসিক ইউনিট। বেসিক ইউনিট কি? কনস্টিটিউশনের বেসিক ইউনিট হচ্ছে আর্টিকেলস। এই আর্টিকেল গুলো একই সমসাময়িক আর্টিকেল বা একই টপিকের জন্য কথা বলছে। সেই আর্টিকেলস গুলো কোথায় থাকে? আমার পার্টের মধ্যে থাকে। 22টা এরকম পার্ট ভাগ আছে, যে পার্টের মধ্যে কি ঢুকে থাকে? আর্টিকেলস থাকে। আর্টিকেলস 1 2 3 4 5 6 309। আর আছে শিডিউল। শিডিউলটা কি আছে? আমার 8টা শিডিউল আছে। 8টা শিডিউল, শিডিউল 1 2 3 4 এরকম 8টা আছে। এবং ওই শিডিউল যে জিনিস নিয়ে আলোচনা করছে, সেই আর্টিকেলসটা বিভিন্ন পার্টের মধ্যে থাকতে পারে, সেটা কোনো ম্যাটার না, আমরা দেখে নেব। আচ্ছা, প্রেজেন্টলি কনস্টিটিউশন প্রিয়াম্বল, আমাদের এখন যদি কনস্টিটিউশন দেখি, তোমরা গুগল পে করলে আরো আপডেট পেয়ে যাবে। প্রিয়াম্বল আমাদের আছে, আর এখন 469 সামথিং এরকম লাইক আর্টিকেলস আছে, 25টা পার্ট আছে, 12টা শিডিউল আছে। জাস্ট এই সংখ্যা আমার বেড়ে গেছে। কিভাবে বেড়েছে আমি একদিন বলেছি, আমরা আরেকদিন এই ক্লাসে আমরা বলে দেবো। লাস্ট আমরা যেটা দেখে নেব, আমরা এরকম দেখছি কি? দেখো, ভালো জিনিস যে আমরা আমরা কি দেখেছি? এই যেগুলো হচ্ছে পার্ট, পার্ট আমরা কি বলছি? পার্ট নাম্বার 1 2 3 4 5 6, এই যে পার্ট, এই পার্টের মধ্যে কি? এই পার্ট মানে ইউনিয়ন টেরিটরি কিনে কথা বলছে কে? 4টে আর্টিকেল বলছে। আমি ইউনিয়ন টেরিটরি জিনিস নিয়ে যদি বুঝতে চাই কি বলতে চাইছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, তো কোন নাম্বার আর্টিকেলে পাবো? 1 থেকে 4, 1 2 3 4, এই 4টে আর্টিকেল ইউনিয়ন টেরিটরি নিয়ে কথা বলছে। তাই একই রকম জিনিস 1 থেকে 4 নম্বর আর্টিকেল করতে বলছে, সেই 4টা আর্টিকেলকে তুলে আমি কি করেছি? এখানে ঢুকিয়ে দিয়েছি একটা বাক্সর মধ্যে। সাপোজ ধরো এগুলো আমার একটা কোনো আর্টিকেলস, ধরো একটা জলের বোতল, এটা জলের বোতল, এটা বই, এটা অন্য কিছু, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বলছি। এটা ধরো জলের বোতল, এই 4টাকে আমি এক করেছি, 4টে জলের বোতল, সেটা আমি এই বাক্সে রেখেছি। সেই বাক্সটার নাম হচ্ছে একটা পার্ট, সেই পার্ট 1। সেই বাক্সটার নাম হচ্ছে ইউনিয়ন টেরিটরি, নাম লিখে দিয়েছি। তার ভিতরে আর্টিকেলস আছে 1 থেকে 4 পর্যন্ত। সেই 1 থেকে 4, 1 2 3 4 বিভিন্ন রকম ইউনিয়ন এন্ড টেরিটরি কে নিয়ে কথা বলছে। পার্ট নাম্বার 2, এটা ধরে নাও আমার কি একটা হচ্ছে, এটা আমি আমি জলের বোতল বললাম, এটা হচ্ছে আমার বুকস। আমার এখানে 5 6 7 8 9 10 বুকস আছে। সেই বুকস গুলো কি করেছে আমি, যেহেতু এগুলো শুধু বুকস, এগুলো আলাদা আলাদা জিনিস, এগুলোকে তুলে আমি কোথায় ভরেছি? এই পার্টের মধ্যে ভরে দিয়েছি। এটাকে পার্ট বলছি আমি। এই বুকস গুলো কাকে নিয়ে আলোচনা করছে? সিটিজেনশিপ কে। এইরকম আমরা করে করে দেখবো যে এরকম 22টা আমরা পার্ট ছিল, যেগুলো এখন বেড়ে আমরা কি করেছি? 22টা পার্ট কেটে 25টা হয়েছে। এবং 25টা পার্ট কিভাবে হয়েছে? এখন পর্যন্ত 22 সংখ্যাই আছে, কিন্তু আমরা কি করেছি? এরকম এ যোগ করেছি, 4-এর সঙ্গে একটা এ যোগ করেছি, এটা হয়েছে দুটো, একটা বেড়ে গেল। তাহলে আমি যখন প্রথম 22টা আছে, একটা এ করে একটা এক্সট্রা করেছে, তাহলে কি করলে? একটা বাড়লো, তাহলে কত? 23 হলো। এরকম দেখবে এখানে একটা বেড়েছে, দেখো এখানে 1 আছে, এখানে দুটো বেড়ালো, 2।
তাহলে কত হলো 25 হয়ে গেল, আর নাই দেখো, আর এখানেও সব তাহলে আমার এখানে দেখো আর আর আমাদের এই জায়গাটা একটা অ্যাড হয়েছে, তাহলে এখানে একটা বেশি হলো, ওখানে একটা বেশি হলো দুটো। আমরা যদি এভাবে গুনি আমরা তাহলে দেখবো 1 2 3 4 এইভাবে দেখবো আমরা 25টা, 22 থেকে আমাদের কত হয়েছে 25টা হয়েছে। ঠিক এইরকম আমাদের আর্টিকেলস এখন পর্যন্ত আমাদের আর্টিকেলস ধরি 300 নিউমেরিক ভ্যালু যদি আমি ধরি, নিউমেরিক ভ্যালু যদি ধরি, তো এখন পর্যন্ত 395টা কিন্তু অ্যাকচুয়াল আর্টিকেলস আছে। কিন্তু আমরা আর্টিকেলসটাকে বাড়ালাম কি করে, ওই ধরো আমরা 10 নম্বর আর্টিকেল তার সঙ্গে একটা এ যুক্ত করে দিলাম, তাহলে আমার কি হলো একটা 10 আর একটা 10-এর এ দুটো হয়ে গেল, টোটাল হয়ে গেল দুটো। ঠিক এইরকম এ বি সি ডি এরকম কোন জায়গায় আমরা যুক্ত করে কি করেছি, আমরা আমরা আর্টিকেল সংখ্যাগুলোকে বাড়িয়েছি। তাহলে আমাদের এখন অরিজিনালি এখন এট প্রেজেন্ট আমাদের অরিজিনাল ছিল আমাদের কত, অরিজিনাল যে আর্টিকেল ছিল অরিজিনাল ছিল 395, 8টা শিডিউল আর 22টা পার্ট। আচ্ছা, এখানে পার্ট 7 আমাদের কি 7 হচ্ছে ডিলিট হয়ে গেছে, আর এই পার্ট তাহলে আমাদের কি একটা ডিলিট হয়েছে আর 4টে অ্যাড হয়েছে, তাহলে 22-এর সঙ্গে 4টে যোগ করলে কত হচ্ছে 26, 22-এর সঙ্গে 4টে যোগ করলে হচ্ছে 26, আর একটা 7 নম্বর পার্ট আমাদের কি করেছি পুরো ডিলিট করে দিয়েছি। তাহলে আমাদের এখন আছে কটা 25টা, কোন একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল। আর যেটা আছে আমাদের কি একটা শিডিউল, এই শিডিউলে একটা গল্প বলি তোমাদেরকে, একটু আগে বললাম যে ফার্স্ট শিডিউলে আমাকে আলোচনা করছে কি নিয়ে, ফার্স্ট শিডিউলে ইন্ডিয়ান আর টেরিটরিজ নিয়ে। ইউনিয়ন আর টেরিটরিজ নিয়ে ফার্স্ট শিডিউল স্টেট এন্ড টেরিটরিজ নিয়ে কথা বলছে, বাউন্ডারি নিয়ে। তাহলে সেই যে আর্টিকেল গুলো কভার করছে কোথায় 1 থেকে 4। আর সেকেন্ড শিডিউল হচ্ছে স্পেশাল পাওয়ার, স্যালারি, ডিটেল, প্রেসিডেন্ট, এইসব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছে, এগুলো কিন্তু এই আর্টিকেলের মধ্যে আছে। তার মানে আমরা একটা জিনিস সুন্দর বুঝতে পারলাম যে আমাদের যে আর্টিকেল পার্ট আছে সেই পার্টের মধ্যে একই রকম আর্টিকেলস গুলো ঢুকে কি হয় পার্টটা তৈরি হয়। কিন্তু শিডিউলের ক্ষেত্রে কি, শিডিউল যেটা জিনিস নিয়ে আলোচনা করছে সেটা যে কোনো পার্টের মধ্যে যে কোনো আর্টিকেলস এর মধ্যে থাকতে পারে। যেমন আমরা যদি দেখি স্পেশাল পাওয়ার এন্ড স্যালারি, যদি আমি প্রেসিডেন্ট দেখি, গভর্নর দেখি, তাহলে গভর্নর প্রেসিডেন্ট আছে পার্ট নাম্বার 5-এ, গভর্নর আছে পার্ট নাম্বার 6-এ। তাহলে এখানে যেমন কি আছে পার্ট নাম্বার 5ও জড়িত, 6ও জড়িত, এরকম আমি একটা আমরা জিনিস মানে এই ওথ এন্ড অ্যাফার্মেশনটা আমার ইন্ডিয়ান কনস্টিটিউশন যেখানে যেখানে বলছে যার যার জন্য ওথের কথা বলছে, অ্যাফার্মেশন বলছে, সেই সব আর্টিকেলস গুলোই এই শিডিউলকে কভার করছে। ঠিক আছে, এই হচ্ছে আমার শিডিউলের ব্যাপার। তাহলে আমরা দেখেছি কটা, আমরা দেখলাম 8টা, যেটা এখন প্রেজেন্ট কনস্টিটিউশনে আমাদের 12টা শিডিউল। বারোটা শিডিউল। লাস্ট যেটা আমি দেখবো আমাদের, আমরা দেখলাম যে আমরা শিডিউল পেয়ে গেলাম। আমরা এই যে কনস্টিটিউশনটা দেখেছি, যে আমি একটু আগে এগুলো বলা হয়ে গেছে, তো লাস্ট আমি ছোট্ট করে বলে দিচ্ছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর থেকে আমরা সবচেয়ে বেশি নিয়েছি কি কি নিয়েছি, ফেডারেল স্কিমস, অফিস অফ দ্য গভর্নর, পাবলিক সার্ভিস কমিশন, এই তিনটে জিনিস। পাবলিক সার্ভিস অফিস অফ দ্য গভর্নর মানে আমাদের যে এখন গভর্নর সেই তার অফিসের, আর ফেডারেল স্কিম মানে আমাদের যে ইউনিয়ন ফেডারালিজম, মানে ফেডারালিজম ইন দ্য সেন্স হচ্ছে কয়েকটা আলাদা আলাদা স্টেটের যে অ্যাসেম্বলি হওয়ার তার যে প্রক্রিয়া বা তার সিস্টেম, সেটা হচ্ছে ফেডারালিজম। তাহলে আমরা সেটা কোথা থেকে পেয়েছি, থেকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে কি পেয়েছি, পার্লামেন্টারি গভর্নমেন্ট, রুল অফ ল, লেজিসলেচার প্রসিডিউর, সিঙ্গল সিটিজেনশিপ, বাই কলোনিজম। এগুলো আমরা আস্তে আস্তে যে বুঝবো। ইউএস এর কাছ থেকে ফান্ডামেন্টাল রাইট, জুডিশিয়াল সিভিল, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট। আমরা আইরিশ থেকে কি পাই, ডিপিএসপি, নমিনেশন অফ দ্য মেম্বার রাজ্যসভা, মেথড অফ ইলেকশন। এরকম আমরা বিভিন্ন দেশ থেকে বেশি পাই, যেগুলো আমরা আস্তে আস্তে দেখে নেব। আমার আজকে নেক্সট ক্লাস আমাদের এখনই শুরু হবে, আমি এই জিনিসটা আরো ভালোভাবে একদিন দেখিয়ে দেবো।